ভরা কাপড় আর চেহারায় বিষণ্ণতা নিয়ে একটি 19 কি 20 বছরের মেয়ে সিজিআই অর্থাৎ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। দারোয়ানও গার্ড মেয়েটিকে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারল না। তার আগে মেয়েটি সবাইকে ফাঁকি দিয়ে সোজা আয়নের মিটিং রুমে প্রবেশ করলো। প্রিয়কে দেখে আয়ন হাতের ইশারায় সবাইকে মিটিং রুম থেকে চলে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর প্রিয় গিয়ে আয়নের পা ধরে বলে, প্লিজ আনন্দা, আরভিনকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যে অপারেশন না হলে আরভিন নাকি বাঁচবে। প্লিজ আরভিনকে বাঁচাও আনন্দা, ও ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়, প্লিজ। আয়ন মুচকি হেসে চেয়ারে হেলান দিয়ে বসে কলমটা হাতে 2 আঙুল দিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কত লাগবে? 3 লাখ টাকা। ওকে, চলো আমার সাথে। আয়ন গাড়িতে গিয়ে বসলো। পিছে পিছে প্রিয় গাড়িতে উঠলো। প্রিয় জানতো আয়ন কখনো ওকে খালি হাতে ফেরত দেবে না। তাই তো আজ এত বড় বিপদে প্রিয় শুধু একটা নামই মনে পড়েছে, তা হলো আয়নদা। গাড়ি থামলো একটা 5 তারকা বিশিষ্ট হোটেলে। প্রিয় চারদিকে তাকিয়ে হোটেলটা দেখে আয়নকে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি আনন্দা? আয়ন এবার প্রিয়র দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রিয়কে পুরো স্ক্যানিং করে নিল চোখ দিয়ে। প্রচন্ড গরমে প্রিয় ঘেমে কামিজটাও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। কোমরের নিচ পর্যন্ত ছাড়া চুল, কাজল কালো চোখ আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো বারংবার আকর্ষণ করতো আয়নকে প্রিয়কে একটু কাছে পাওয়ার জন্য। তাই তো এত আয়োজন। প্রিয়কে আজ বাধ্য করলো স্বেচ্ছায় আয়নের খাঁচায় আসার জন্য। আমরা এখানে কেন আনন্দা? আমাদের তো হসপিটালে যাওয়ার কথা ছিল। ওয়েট, রিয়েলি? আমি হসপিটালে যেয়ে কি করবো? তাহলে এখানে কেন? দেখ প্রিয়, এখন ছোট না, তুই বেশ বড় হয়ে গিয়েছিস। নিশ্চয়ই সব ভেঙে ভেঙে বোঝাতে হবে না। একটা ছেলে একটা মেয়ে হোটেলে কেন আসে আর কি করে নিশ্চয়ই জানা আছে। আর আমি কি তোকে এতগুলো টাকা এমনি এমনি দিয়ে দেবো নাকি? কি লাভ আমার? আমাকে আগে খুশি কর, তারপর যত টাকা লাগে আমি দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি। প্রিয়র মাথায় যেন আসমান ভেঙে পড়লো আয়নের মুখে এসব শুনে। ছি আনন্দা, আমার ভাবতেই লজ্জা হচ্ছে তুমি আমার সেই আনন্দা। তুমি এত জঘন্য কথা কিভাবে বলতে পারলে আমাকে? আয়ন এবার রেগে প্রিয়র গালটা চেপে ধরে। আমি এখানে আমার গুণগান শুনতে আসিনি। রাজি থাকলে বল, নাহলে গেট লস্ট। এই আয়নের জন্য মেয়ের অভাব হবে না। প্রিয় আয়নের কথায় রেগে ঘৃণায় চলে যেতে নিলে হঠাৎ ফোনটা বেজে ওঠে। অপর পাশ থেকে একজন মহিলা কাঁদছে। প্রিয় মা, কই তুই? তাড়াতাড়ি আস, অপারেশন না হলে নাকি আরবিনকে বাঁচানো যাবে না। প্লিজ মা, কিছু একটা কর। প্রিয়র হাত পা কাঁপছে, কাবা কাবা গলাই বলল, তুমি চিন্তা করো না খালা, আমি তাড়াতাড়ি আসছি। একমাত্র ভাই প্রিয়। কিছুদিন ধরে শরীর অনেক অসুস্থ ছিল। টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছিল না। আজ সকালে হঠাৎই আরভিন জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে পড়ে মাথায় ইনজুরি হয়। পাশের বাড়ির এক খালাকে সাথে নিয়ে হাসপাতালে নিয়ে আসে আরভিনকে তাড়াতাড়ি। ডাক্তার সব দেখার পর বলে আজই অপারেশন করতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। কাউন্টারে 3 লক্ষ টাকা জমা দিতে বলে ডাক্তার চলে যায়। প্রিয় পাগলের মতো অনেক জায়গায় যায়, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে অনেক আশা নিয়ে আয়নের কাছে আসে, কিন্তু আয়নের ডাকে প্রিয় ধ্যান ভাগে। কি হলো, তুই এখনো বসে আছিস কেন? আমার সময় নষ্ট হচ্ছে, গেট লস্ট। প্রিয় ফোনটা ব্যাগে রেখে কিছুক্ষণ নীরব থেকে মাথা নিচু করেই বলল, মিস্টার মাহবুব, আমি রাজি, বলুন কি করতে হবে। আয়ন কিছুটা অবাক হলো, কারণ প্রিয় ওকে আপনি বলে সম্বোধন করছে, তার উপর মাহবুব বলে। সাধারণত প্রিয় সবসময় ওকে আয়ন দায়ী বলে, কারণ আয়ন এক হিসেবে ওদের বংশের বড় ছেলে। ওর ভাই আর কাজিন সবই ওর থেকে 1-2 বছর হলেও ছোট। ছোটদের মধ্যে কেউ কেউ আয়নটাকে দাদা বলে ডাকে, বড় ভাইকে অনেকেই দাদা বলে, বিশেষ করে কলকাতার বাঙালিরা। আর আয়নের পূর্বপুরুষরা নাকি আগে ইন্ডিয়াতেই ছিল, তাই ওখানকার কিছু কালচার ওরা বংশগত পেয়েছে। প্রিয় যেহেতু সম্পর্কে আয়নের কাজিন হয়, তাইও আয়নকে আয়ন দায়ী বলে ডাকত। আয়ন ইশারা করলো নিজের সাথে আসতে। প্রিয় গাড়ি থেকে নেমে আয়নের পিছে পিছে চলে গেল। হোটেলের রুমে দরজা খুলে প্রিয়কে ভেতরে ঢুকতে বললো আগে। আয়নও ভেতরে ঢুকে কোটটা খুলে পাশের সোফায় রাখলো। হাত দিয়ে নিচে টাইটা খুলতে খুলতে বলল, তুই ফ্রেশ হয়ে আসতে পারিস। প্রিয় কোনো জবাব দিল না। কাস্টমারকে কিভাবে খুশি করাতে হয় তা কি জানিস, নাকি এটাও শিখিয়ে দিতে হবে? প্রিয় ভালো করে বুঝে গেছে আয়নকে অপমান করার একটা বাহানাও ছাড়বে না, তাই নিজে নিজের শরীর থেকে ওড়নাটা খুলে ফেলল। কামিজের ফিতাটা খুলে চেইনটাও খুলে দিল। আয়ন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্যান্টের পকেটে হাত রেখে। এরপর প্রিয় আয়নের সামনে এসে ওর শার্টের বোতামগুলো খুলতে লাগলো। প্রিয় চোখে জল দেখে আয়ন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, 1 ফোঁটা জলও যাতে আর না পড়ে তোর পরিণাম ভালো হবে না কিন্তু। আর আমি তোকে জোর করছি না, তোর ইচ্ছায় তুই এখানে, তাহলে তো ঢং করছিস কেন?
এর আগেও তো তোর অনেকের সাথে সম্পর্ক ছিল, হয়তো কাস্টমার ছিল না, তাতে কি? প্রিয় এক হাত দিয়ে জলটা মুছে সরি। প্রিয়কে আর কোনো কথা বলতে না দিয়ে ওর ঠোঁট দুটো দখল করে নিল আয়ন। ডুব দিল প্রিয়র মাঝে। ব্যথায় প্রিয় মাঝে মাঝে কোঁকড়িয়ে উঠলেও সেদিকে আয়নের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ও তো নিজের কাজ নিয়েই ব্যস্ত। 2 বছর পর প্রিয়কে আয়ন এত কাছে পেয়েছে। এই 2 বছরে প্রিয়র জন্য আয়ন 1000 বার মরেছে। আজ সব রাগ, অভিমান, জিদ সব প্রিয়র মাঝেই শেষ করবে। নিজের এতদিনের চাওয়াটা আজ পূরণ করবে। প্রিয়কে এভাবে পেতে হবে তা আয়ন কখনো স্বপ্নেও ভাবেনি। প্রিয়র প্রতি বরাবরই দুর্বল ছিল আয়ন, তাই তো প্রিয়কে নিজের করে নিতে চেয়েছে। তবে এভাবে না, প্রিয়কে নিজের বউ হিসেবে। কিন্তু ভাগ্যের লীলা, যে মেয়েকে আয়ন এত ভালোবেসেছে সেই মেয়ে অবশেষে আয়নকে ধোঁকা দিল। প্রিয়র ধোঁকা আয়নকে আগের থেকে বেশি জেদি ও হিংস্র করে তুলেছে। এখন আয়নকে কন্ট্রোল করা কারো পক্ষেই সম্ভব হয় না। প্রায় 2 ঘন্টা ধরে চলে আয়নের এই ভালোবাসা নামক প্রতিশোধের অত্যাচার। ক্লান্ত আয়ন উঠে পড়ে প্রিয়কে ছেড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ে বাতাসে। প্রিয় উঠতে গিয়ে বুঝতে পারে আয়ন নিজের সব রাগ ছেড়েছে আজ ওর শরীরে। প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও প্রিয় উঠে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয় আয়নের সামনে দাঁড়ালো টাকার জন্য। আয়ন আর চোখে একবার প্রিয়কে দেখে বলল, তুই চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারিস, আমি রবিনকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি হসপিটালে। প্রিয়র কড়া জবাব। তার প্রয়োজন নেই মিস্টার মাহবুব, আমার কাজ শেষ, আমাকে এখন যেতে হবে। আয়ন কথা না বাড়িয়ে 3টা বান্ডিল বের করে দিল প্রিয়র সামনে। যাও আসার সময় নিয়ে এসেছে সাথে করে। প্রিয় টাকাগুলো ব্যাগে ভরে যাওয়ার সময় বলে গেল, আশা করি আমি আমার প্রথম কাস্টমারকে খুশি করতে পেরেছি। কথা বলে প্রিয় চলে গেল। একবার পিছিয়ে তাকালে হয়তো দেখতে পেত ওই চোখ দুটো আজও বলে বারবার, এখনো ভালোবাসি। কিন্তু প্রিয়র এই ধরনের কথায় আয়নের রাগ আরো বেড়ে গেল। প্রিয়কে এবার আরো কঠোর শাস্তি পেতে হবে, তবে আমার স্টাইলে। পকেট থেকে ফোনটা বের করে রবিনকে কল করলো আয়ন। হ্যালো রবিন। জি স্যার। তোমার প্রিয় ম্যাডামের সব আপডেট আমার চাই। জানি তো প্রিয়র পালানোর অভ্যেস আছে, তাই কেয়ারফুল, এবার যাতে কোথাও যেতে না পারে। ওকে স্যার। আরভিনের অপারেশন ভালো মতো হয়ে গিয়েছে। ডাক্তার আরো বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছে। প্রিয় আরভিনকে দেখে ডাক্তারের সাথে কথা বলে নিজের বাসায় চলে আসলো। খুব ক্লান্ত শরীর, মাথাটাও ছিমছিম করছে। শাওয়ারের নিচে বসে প্রিয় চোখ দুটো বন্ধ করে অতীতের মাঝে ডুব দিল। প্রিয়সী জানান ওরফে প্রিয়, পিতা আশিস রহমানের মেয়ে। প্রিয়র বয়স যখন 10 বছর, মা জাহানারা বেগম পরকাল গমন করেন আর রেখে যান পিচ্ছি 1 বছরের ভাই আরভিনকে। মা মারা যাওয়ার পরপরই প্রিয়কে ভাইয়ের জন্য মা হতে হয় ওই অতটুকু বয়সেই। আর সেদিনই প্রথম প্রিয়র সাথে আয়নের দেখা হয়। ছোট্ট একটি পিচ্ছি মেয়ে কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে, অথচ করে তার পিচ্ছি ভাইকে পরম যত্নে সামলাচ্ছে। মুহূর্তের মধ্যেই আয়নের প্রিয়র প্রতি একটা মায়া কাজ করলো। এতটুকু একটা মেয়ে যে নিজেই এখনো বাচ্চা, সে নাকি আবার এই বাচ্চা ভাইকে সামলাবে। সেদিন এত মানুষের মাঝে প্রিয়র দিকে স্নেহের প্রথম হাত বাড়িয়ে দিয়েছিল আয়ন। সেদিন প্রিয় প্রথম আয়নকে দেখে, কারণ প্রিয়র বাবার সাথে আয়নের পরিবারের কারো কোনো যোগাযোগ ছিল না। আয়নের মাই রাখেনি। একই শহরে থেকেও আয়ন জানতোই না এই শহরে ওর মামা আর তার পরিবার থাকে। তবে জাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়ে এবার প্রিয়র ফুবু আসমা বেগম না চাওয়া সত্ত্বেও আসতে হলো, সব আত্মীয় স্বজনের চাপে পড়ে। সেদিন থেকেই আয়ন হয়েছে ছোট্ট প্রিয়র ছায়া। মায়া নাকি ভালোবাসা তা জানা নেই, তবে প্রিয় ছোট বড় সব আবদার বিনা সংকোচে পূরণ করতে লাগলো আয়ন। ছায়ার মতো পাশে থেকে ছোট্ট প্রিয়কে সব সময় আগলে রাখত। আয়নের সাপোর্ট পেয়ে প্রিয় নিজেকে আর আরভিনকে সামলানো শিখে গিয়েছিল। আয়নের সহযোগিতা তখন প্রিয়র খুব প্রয়োজন ছিল, কারণ মা মারা যাওয়ার পর প্রিয়র বাবা কেমন উদাসীন হয়ে গিয়েছিল। আর কাছের আত্মীয় স্বজন কেউ আর প্রিয়দের কোনো খোঁজ খবর নেয়নি। আর প্রিয় বাবা মানসিকভাবে অসুস্থ থাকায় প্রিয় আর প্রিয়র ভাইয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত সে মন দিয়ে নিতে পারত না। তাই সেই দায়িত্ব আয়ন নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর থেকেই প্রিয় জীবনের সব ডিসিশনে আয়ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। সময়ের সাথে আরভিনকে মায়ের আদর যত্নে বড় করতে লাগলো প্রিয়। খুব ছোট বয়সে ওকে সংসারের দায়িত্ব নিতে হয়, আর ছোট্ট প্রিয় তার দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালনও করছিল। এসবের মাঝেও প্রিয় খুশি ছিল, আর তার কারণ হলো পাশে ছায়ের মতো থাকা আয়ন, প্রিয়র আয়নদা, যে সব সময় প্রিয়কে ভরসা দিয়ে বলতো, আমি তো আছি রে পারতি, তাহলে এত টেনশন কিসের? হ্যাঁ, আয়ন সম্পর্কে প্রিয়র ফুপু আসমা বেগমের বড় ছেলে। সেই সূত্রে আয়নের যখন তখন প্রিয়র বাড়িতে আসা যাওয়ার কোনো সমস্যা ছিল না। মামার সাথেও আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আয়নের। আয়নদের বাড়ির সবাইও প্রিয়কে অনেক আদর করলেও কেন জানি আসমা বেগম তেমন একটা পছন্দ করতো না প্রিয়কে। আয়নের প্রিয়র প্রতি এত টান তার একদমই পছন্দ হতো না।
তবে আয়ন আর আয়নের বাবা ইরফাত মাহমুদের জন্য কিছু বলতেও পারত না। বয়সে আয়ন ছিল প্রিয় থেকে 8 বছরের বড়, তবুও প্রিয় আয়নকে তুমি বলেই ডাকতো। প্রিয়র মুখে তুমি শুনতে আয়নেরও অনেক ভালো লাগতো। প্রিয় দেখতে খুব সুন্দর ছিল, বলিউডের কোনো নায়িকার মতো। লম্বা ঘন গালা চুল, টানা টানা চোখ, ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ির মতো। শরীরের গঠনও ছিল একদম পারফেক্ট। তাই তো ছোট থাকতে প্রিয়র আগে পিছে অনেক ছেলেরাই ঘুরতো, কিন্তু কেউ প্রিয়র সামনে এসে কিছুই বলতে পারতো না। তার একমাত্র কারণ ছিল আয়ন। সময়ের সাথে প্রিয় বড় হতে লাগলো, সাথে সাথে আরো সুন্দর হয়ে উঠলো। আর দিন দিন প্রিয়র প্রতি আয়ন অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছিল। প্রিয়র দিকে কেউ তাকানো যেন পছন্দ হতো না আয়নের। আয়নের এমন আচরণে প্রিয় অনেকটা বিরক্ত হতে লাগলো, তবে আয়নের ভয়ে কিছুই বলতে পারতো না। ছোট থাকতেই আয়ন একটু বেশি রাগী স্বভাবের ছিল। ওর পছন্দের জিনিসটি কারোর সাথে শেয়ার করা একদম পছন্দ না ওর। আর প্রিয়কে তো একদমই না। প্রিয় আয়নের এমন আচরণ কখনোই বুঝে উঠতে পারতো না। দিন দিন আয়নের রাগটাকে প্রিয় নিজেই ভয় পেতে লাগলো। আয়নের যখনই খুব রাগ উঠতো তখনই ও চলে আসতো প্রিয়দের বাসায়। আর প্রিয়র কাজ তখন যেমনই হোক আয়নকে শান্ত করার। একমাত্র প্রিয়র সঙ্গেই পারত আয়নকে শান্ত করতে। হঠাৎ ফোনের শব্দে প্রিয় অতীত থেকে ফিরে আসে। আজকের আয়নের দেওয়া কষ্টটা মনে করে প্রিয় টুকরে কেঁদে উঠে। আবার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। কি করেছে আজও? কেন এতটা অসহায় হলো? আজ মেয়ে বলে সমাজের নিকৃষ্ট মানুষগুলো নোংরা চোখে দেখার সাহস করে। এসব নোংরা মানুষগুলো থেকে একসময় তুমিই তো রক্ষা করে এসেছিলে, তাহলে কেন আজ রক্ষক থেকে ভক্ষক হয়ে গেলে অয়ন্দা? কেন? আমি কখনো তোমাকে ক্ষমা করব না। ঘৃণা করি তোমাকে, ঘৃণা। শুনছো অয়ন্দা? ঘৃণা। ঝর্ণা নিচে বসে প্রিয় মুখে হাত দিয়ে ডুবরিয়ে ডুবরিয়ে কাঁদছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রিয়, তবে শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণাটা অনেক বেশি। আয়ন বারবার প্রিয়কে কল করেছে, কিন্তু প্রিয় ফোনটা না ধরার কারণে রাগে ফোনটা সামনে দেয়ালে ছুড়ে মারে। নিজের আঙুলের সাহায্যে চুলগুলো টানতে টানতে বিছানায় বসে পড়ল। রাগে আয়নের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। সাহস খুব বেশি তোর প্রিয়। আমার রাগ তোর সবকিছু কেটে দিয়েছে, তবুও আবার আমাকে রাগাস তুই? এত সাহস কোথায় পাস? এতদিন লুকিয়েছিলি বলে বেঁচেছিলি, কিন্তু এখন কি করবি? কোথায় লুকাবি? প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা চেক করলো। আননোন নাম্বার বলে আর কল ব্যাক করলো না। বিছানায় শরীরটা এলিয়ে দিল। কেন জানি ভীষণ ঘুম পাচ্ছে, শরীরে শীত শীতও লাগছে, মনে হয় জ্বর আসবে। সারাদিন পেরে কিচ্ছু যায়নি, এখনো কিছু না খেয়েই শুয়ে পড়েছে প্রিয়। এখন আর জোর করে কেউ ওষুধ খাওয়ানোর মানুষ নেই। প্রিয় চোখ বন্ধ করে সেদিনের কথাগুলো মনে পড়ে গেল। প্রিয় তখন সবেমাত্র ক্লাস 10-এ উঠেছিল। স্কুল থেকে ফেরার সময় হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টিতে ভেজার লোভ সেদিন প্রিয় সামলাতে পারেনি। বৃষ্টিতে ভিজে ভিজে প্রিয় সেদিন বাসায় আসলো। আর বাসায় এসে প্রিয়র নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। প্রিয়র একটু ঠান্ডা লাগলেই সর্দি শুরু হয়ে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, গলাও ভেঙে যাবে, আর রাতে আসবে জ্বর। আয়ন প্রিয়র সাথে ফোনে কথা বলে বুঝতে পারে প্রিয় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরেই একজন মহিলা ডাক্তার নিয়ে হাজির হয়ে যায় প্রিয়র বাসায়। প্রিয় জানতো এমনই হবে, তাই চুপচাপ বসে ডাক্তার আর আয়নের কথা শুনতে লাগলো। আর মনে মনে ভাবছে, আজ মনে হয় আনন্দা আমাকে ছাদে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কোনো ভরসা নেই, নিজেকে শান্ত করতে সারা দুনিয়া জ্বালিয়ে দিতে পারবে এই লোকটি। সেদিন সারা রাত আয়ন প্রিয়র সেবা করেছে। প্রিয় রাতে সত্যি কাঁপানি দিয়ে জ্বর এসেছিল। সারা রাত আয়ন পাশে বসে জলের পট্টি দিতে লাগলো। পাশে বসে থাকা ছোট আরবিনও ঘুমিয়ে গিয়েছিল। আয়নের মামাও সারা রাত ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। শুধু ঘুম ছিল না সেদিন আয়নের চোখে। ভোর রাতে প্রিয়র জ্বর চলে গেলে পারুলকে ডেকে প্রিয়র কাছে বসিয়ে দিয়ে আয়ন বাসায় চলে যায়। পারুলকে আয়নই এনেছিল। বয়সে প্রিয় থেকে কয়েক বছর বড় হবে। প্রিয় আর আরবিনের সাহায্যের জন্য পারুলকে বাসায় রেখেছে আয়ন। পারুল আয়নের বাড়ির দারোয়ানের মেয়ে ছিল। ছোটবেলায় মা মারা গিয়েছে, আর বেশ কয়েক বছর হলো বাবাও মারা গেল। এদিন পারুলকে আয়ন প্রিয়র বাসায় নিয়ে আসে। এতে পারুলও আশ্রয় পায়, আর আয়নও কিছুটা চিন্তামুক্ত হয়। সেদিন যাওয়ার পর রাত করে আয়ন প্রিয়র সাথে 1 সপ্তাহ কথা বলেনি। অবশেষে প্রিয় কান ধরে সরি বলার পর আয়নের রাগ কিছুটা কমেছিল। এসব চিন্তা করতে করতে প্রিয় চোখ দিয়ে এমনিতেই কিছু নোনা জল গড়িয়ে পড়ল। ফোনটা এখন আবার বাজা শুরু করেছে, কিন্তু ফোন ধরার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই প্রিয়। কিছুক্ষণের মধ্যেই প্রিয় চোখ দুটো লেগে গেল। আয়ন নতুন একটা ফোন দিয়ে প্রিয়কে কল করছে, কিন্তু এবারও ফোন রিসিভ না হয়ে রবিনকে কল করে। রবিন, প্রিয় কোথায় এখন? স্যার, ম্যাডাম কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছে, এতক্ষণ হাসপাতালে ছিল। ওকে, প্রিয়র বাড়ির অ্যাড্রেসটা সেন্ড করো রাইট নাও। ওকে স্যার। আয়ন গাড়ি নিয়ে বের হয়ে গেল। অ্যাড্রেস পেয়ে সোজা প্রিয়র বাসায় পৌঁছে গেল।
গাড়ি থেকে নেমে আয়ন আঁতকে উঠল। এই কেমন জায়গায় থাকে প্রিয়? ওদের বাড়ির দারোয়ান বাড়ির থেকে ভালো জায়গায় থাকে। খুব পুরনো একটা বাড়ি, বাড়ির পরিবেশটাও তেমন ভালো নয়। আয়ন ভাবছে কিভাবে থাকছে প্রিয় এখানে। আয়নের পিছে পিছে আয়নের দুজন বডিগার্ডও এসে পড়েছে। তারা আশেপাশে জিজ্ঞেস করে আয়নকে প্রিয় রুমটা দেখিয়ে দেয়। আয়ন অনেকবার দরজায় টোকা দেওয়ার পরও যখন প্রিয় দরজা খুলছে না, তখন আয়নের মনে খটকা লাগে। আয়ন তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে দরজা ভেঙে ফেলল। আয়ন ভেতর ঢুকে দেখতে পারে প্রিয় একটা কাঠের চৌকিতে গুটি মেরে শুয়ে আছে। আয়ন প্রিয়র কাছে গিয়ে কপালে হাত দিয়ে যা ভেবেছে তাই হলো। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চুলগুলো এখনো ভেজা, নিশ্চয়ই অনেকক্ষণ শাওয়ারে নিচে ছিল। মাথা চুলগুলো ভালো করে মুছে দি। এই মেয়েটা, মন তো চাই তোকে তুলে একটা আছাড় বাড়ি, তারপর যদি একটু শান্তি পাই তো পাবো। আয়ন প্রিয়কে কোলে তুলে নিল। প্রিয়কে এই পরিবেশে কিছুতেই থাকতে দেবে না। গাড়িতে বসিয়ে গার্ডকে ইশারা করলো গেস্ট হাউসের দিকে যেতে। জ্বরে ঘুরে অসুস্থ প্রিয়কে আয়ন এক হাতে জড়িয়ে বুকের সাথে চেপে ধরেছে। আয়ন নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বিছানায় পড়ে থাকা প্রিয় দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে চেক আপ করে গিয়েছে। অনেক কষ্টে প্রিয়কে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিল আয়ন। এখন ঘুমিয়ে আছে। আজও তোর কিছু হলে আমি কেঁপে উঠি জানিস। আজও তোকে এইভাবে দেখলে আমার মনটা পড়ে যায়। এক দৃষ্টিতে প্রিয় দিকে তাকিয়ে থেকে আয়ন নিজের মনেই বলতে লাগলো, জানি আজ তোর সাথে যা করেছি তার জন্য কখনো হয়তো কোনো দিনও আমাকে ক্ষমা করবি না, কিন্তু তোকে পাওয়ার জন্য আয়ন আরো নিচে নামতে পারে, তোর ধারণারও বাইরে। উফ, লাগছে আয়নদা, আস্তে করো, সব চুল তো ছিঁড়ে ফেলবে। আজ মনে হয় নতুন করছি যেভাবে বলছিস। চুপচাপ বসে থাক। তাহলে এত লাগছে কেন? হ্যাঁ, লাগবে না? কি অবস্থা করে রেখেছিস চুলের। সারাদিন এত কি করিস বলতো? সামান্য চুলটারও যত্ন নিতে পারিস না। উফ আয়নদা, লেকচার মেরো না তো। স্কুলে লেকচার, বাসায় লেকচার, কোচিং এ গিয়েও লেকচার। এত লেকচার শুনতে কিন্তু ভালো লাগে না। আর এই বালের কদুর তেল কোথা থেকে আনছো বলো তো? চুলে দিলেই কি বিশ্রী গন্ধ আসেছি। প্রিয় মুখটা বেঁকিয়ে, প্রিয়, মুখ সামলিয়ে কথা বল। আমার সামনে এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস? হ্যাঁ, আয়নের কথা শুনে প্রিয় জিহ্বায় কামড় দিয়ে বলে, সরি আয়নদা, মুখ ফসকিয়ে বের হয়ে গিয়েছে। আমি নেক্সট টাইম এমন কোনো বাজে ওয়ার্ড তোর মুখে যাতে শুনতে না পাই, ওকে? প্রিয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এবার বল, ওই তেলে কি সমস্যা? প্রিয় চুলের ঘ্রাণ নিয়ে বলে, স্মাইল তো গুড, তাহলে সমস্যাটা কি? প্রিয় ঘুরে আয়নের দিকে তাকায়। কি সমস্যা জানতে চাও? তাহলে শোনো, তুমি প্রতিদিন এমন চিপচিপে করে তেল কেন দিয়ে দাও আমায়? স্কুলে সবাই বলে আমাকে নাকি 12 মাসের রোগীর মতো লাগে। বলো তো, আজকাল এভাবে তেল দিয়ে কেউ স্কুলে যায়? আয়ন প্রিয়কে ঘুরিয়ে আবার তেল দেওয়ার কাছে ব্যস্ত হয়ে পড়ে। তুই কি স্কুলে পড়তে যাস নাকি ফ্যাশন করতে? আয়ন না, আর দিও না প্লিজ। স্টপ প্রিয়, তেল দিয়ে চুল ভালো থাকে। আমি চাই তো চুলগুলো আরো বড় ঘন হোক, আর তোর ওই ঘন চুলের মাঝে একদিন ডুবে দেবো আমি অধুর সমুদ্রে। চুলের মাঝে আবার ডুব দেয় কিভাবে আয়নদা? একটু বড় হোক, তারপর দেখিয়ে দেবো নি। দেখ, তেল দেবো শেষ। তুমি যে কি ছাতার মাথা বলো, মাঝে মাঝে কিছু বুঝি না। প্রিয় উঠেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে নিলে আয়ন টান দিয়ে বোতলটা নিয়ে নেয়। কি হলো আয়নদা? এই, তুই এই সময় ঠান্ডা পানি কেন খাচ্ছিস? আমি তোকে বলেছিলাম না মাসের এই কয়েকদিন তুই ঠান্ডা কিছু মুখে দিবি না। ভবিষ্যতে এইসবের জন্য তোর কোনো সমস্যা হোক আমি চাই না কিন্তু। কি গরম পড়েছে দেখেছো? একটু দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। প্রিয়র এত আকতি মিনতি করেও লাভ হয়নি। আয়ন ফ্রিজের সব পানি ফেলে দিল আর পারুলকে বলে দিল এ কয়েকদিন ফ্রিজে কোনো পানি না রাখতে। প্রিয় মুখ ফুলিয়ে সোফায় গিয়ে বসে পড়লো। অয়নদা, তোমার এই হিটলারগিরি বিয়ে করে তোমার বউকে দেখাও, আমার সাথে করো কেন? একদিন দেখো তোমার জ্বালায় পালিয়ে যাবো আমি। হঠাৎ কিছু শব্দে আয়নের ঘুম ভেঙে যায়। কাল কখন যে সোফায় বসেই ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। কি সুন্দর স্বপ্ন দেখছিল আয়ন। প্রিয় আর ওর অতীতের এমন হাজারো মিষ্টি গল্প আছে যা আয়ন চোখ বন্ধ করলেই অনুভব করতে পারে। আবার শব্দ শুনতে পেয়ে আয়ন সামনে তাকায়। প্রিয় জেগে গিয়েছে আর দরজা খোলা ট্রাই করছে। আয়ন থেকে আবার পালাবার ধান্দা। কি হলো, খুলছে না? আর খুলবেও না আমার অনুমতি ছাড়া। আয়নের কথায় প্রিয় পেছনে তাকায়। একটু সামনে তেড়ে গিয়ে চিল্লিয়ে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন এনেছেন? আর কি চাই আপনার? সব তো কেড়ে নিয়েছেন, এখনো শান্তি পাননি। আরো কিছু কি বাকি আছে? নাকি একদিন ভোগ করে আপনার জ্বালা মেটেনি, আরো মেটাতে চান? প্রিয় আর কোনো কথা বলতে পারল না। আয়ন এসে ওর গলাটা ধরে দেয়ালের সাথে চেপে ধরল। প্রিয় নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। আর একটা উল্টোপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর আওয়াজ একদম নিচে। সাহসী করে হলো তোর আমার সাথে এত উঁচু গলায় কথা বলার। আমি কি আর কি করতে পারি তা তো জানিসই ঠিক মতো। প্রিয় ভয়ে মাথা নাড়ল। গুড,
আর কি যেন বললি? ও ভোগ। আমি তোকে ভোগ করছি না। প্রিয়র গলা থেকে হাতটা সরিয়ে প্রিয়র গালে স্লাইড করে ভোগ করার উদ্দেশ্য থাকলে আরো আগে করতে পারতাম। কত রাত তুই আর আমি এক ঘরে থেকেছি, কতবার তুই আমার সামনে অচেতন হয়ে পড়েছিলি। তখন যদি তোকে ভোগ করতাম তাহলে একটিবার বুঝতেও পারতি না। আর কাল যা হয়েছে এসবের জন্য তুই দায়ী ছিলি, সম্পূর্ণ তুই। আমার ভিতরের পশুটাকে জাগিয়ে চলে যাওয়ার সময় মনে ছিল না এই পশুর শিকার একদিন তোকেও হতে হবে? তা একদম বাজে বলবি না। এখন এই ওয়ার্ডটা ফিরিয়ে নে, রাইট নাও। ইবলিশ শয়তান ওয়ার্ড আবার ফিরিয়ে নেয় কিভাবে? নাকি পাগল হয়ে গিয়েছে? প্রিয় মনেই বলতে পারলো এসব, কিন্তু আয়নের সামনে বলার সাহস পেল না আর। তাই আয়নের কথায় মাথা নাড়িয়ে ওয়ার্ড ফিরিয়ে নিল। কি আশ্চর্য, ওয়ার্ড আবার ফিরিয়েও নেওয়া যায় নাকি? প্রিয় পা ঝুলিয়ে খাটে বসে আছে আর ভাবছে কিভাবে আয়নও পেড়া থেকে মুক্ত হওয়া যায়। দরজাটাও লক করে রেখেছে শয়তানটা, পালাবার কোনো উপায় নেই। ঠিক তখনই আয়ন সাবান নিয়ে বের হলো, পরনে তার শুধু একটা ট্রাউজার। প্রিয় আয়নকে এভাবে দেখে সাথে সাথে চোখ সরিয়ে ফেললো। আয়নও একটু মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে প্রিয় দিকে খেয়াল করলো। সার্ভেন্ট নাস্তা দিয়ে গেছে সে কখন, অথচ প্রিয় কিচ্ছু মুখে দেয়নি। আয়ন রেডি হয়ে প্রিয়র সামনে এসে নাস্তা নিয়ে বসলো। প্রিয়র মুখের সামনে খাবার নিলে প্রিয় মুখ ঘুরিয়ে ফেলে। আয়ন প্রিয়র গলটা চেপে মুখটা খুলে খাবার খাওয়াতে লাগলো, কিন্তু প্রিয় খাবার মুখে নিয়ে বসে আছে বলে আয়নের ধমকে তাড়াতাড়ি গিলতে নিলে গলায় খাবার আটকে যায়। আয়ন তাড়াতাড়ি পানি খেয়ে প্রিয়কে শান্ত করে। আমি বাড়ি যাব। তো এখন কি তুই রাস্তায় আছিস? আমি আমার বাড়ি যাব। এটা আপনার বাড়ি ম্যাডাম, আজ থেকে এখানেই থাকতে হবে। কেন? আমি এখানে কেন থাকবো? কি হন আপনি আমার? আমি আপনার বাড়িতে তুতুরে থাক, আপনার সাথেও থাকতে চাই না। আপনাকে আমার অসহ্য লাগে। তাহলে বাড়ির কথা ভুলে যা। আয়ন নাস্তা করতে করতে বলে, কারণ আমি বাড়িওয়ালারকে বলে দিয়েছি তুই রুমটা ছেড়ে দিয়েছিস। What? কেন এমন করলেন? বসা থেকে উঠে পড়লো প্রিয়। আপনি জানেন এই শহরে রুম পাওয়া কত কষ্ট? আপনি কিভাবে জানবেন? আপনার মতো বড় লোকের তো জানারও কথা না। আর কে আপনাকে এত অধিকার দিয়েছে আমার ব্যাপারে এত নাক গলানোর? একটা সাহায্যের দরকার ছিল, করেছেন, আর তার ঋণও আমি শোধ করে দিয়েছি। তাহলে কেন আবার আমার লাইফে ইন্টারফেয়ার করছেন? ছেড়ে দিন আমাকে, আমার মতো, যেমন আগে দিয়েছিলেন। প্রিয়র প্রতিটি কথা আয়নের শরীরে যেন কাঁটার মতো বিঁধছে। অগ্নি চোখে প্রিয়র দিকে তাকায়, মনে হয় প্রিয়কে এক্ষুনি জ্বালিয়ে দেবে। আয়নের চোখের দিকে তাকিয়ে প্রিয় ভয় পেয়ে যায়। প্রিয় এখন মনে মনে ভাবছে, এত কথা বলার কি দরকার ছিল? জফার, বাঘের কাছে এসে তার সাথে পাঙ্গা নেয়া বুদ্ধিমানের কাছে। প্রিয় ভয়ে একটা ঢোকিল। আয়ন প্রিয়র দিকে আসতেই নিবে, আর তখনই আয়নের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখে কিছু একটা ভেবে আয়ন ফোনটা রিসিভ করে। হ্যালো আয়ন হানি, কোথায় তুমি? শুনলাম রাতে বাসায় যাওনি, ইজ দ্যাট ট্রু? ইয়া নীলিমা, আমি এখন একটু ব্যস্ত, তোমার সাথে একটু পরে কথা বলবো। প্রিয় আর চোখে আয়নের দিকে তাকিয়ে আছে। নিজের ফ্রিয়ান্সে থাকা সত্ত্বেও আমার সাথে এত কিছু করেছে, শালা কন্ডার কোথাকার। আর মনে মনে কয়েকটা গালিও দিল আয়নকে। শিশু কি আসবে না আজ তুমি? ইয়া বেবস, আই এম কামিং। প্রিয়র দিকে তাকিয়ে কোটটা হাতে নিয়ে দাঁত মুখ খিঁচে বলল, একমাত্র হসপিটাল ছাড়া এই বাড়ির এক পাও রাখার চেষ্টা করবি না বাইরে পা। পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে তোর জন্য, বলে দিলাম কিন্তু আমি। বলে আয়ন হন হন করে চলে গেল। আর প্রিয় হাত পা ছড়িয়ে বিছানার মাঝখানে শুয়ে উপরের ফ্যানটার দিকে তাকিয়ে রইল। জীবনটা এমন কেন হলো আয়ন্দা? কত হ্যাপি ছিলাম আমরা, বাবা, আমি আর ভিনা, কিন্তু দেখো একটা ঝড় এসে সব ওলট পালট করে ফেলে দিয়ে গেল। বাবা চলে গেল আমাকে একা ফেলে, না ফেরার দেশে। তোমাকেও হারাতে হলো। এত কিছুর পরেও যখন একা নিজেকে সামলিয়ে ফেলেছিলাম, এখন কেন আবার ঝড়ো হাওয়ার মতো এলে আমার জীবনে? দেখো এবারও আমাকেই হারাতে হলো। কেন কেন করো তুমি আমার সাথে এমন অয়ন্দা? নিষ্ঠুর তুমি অয়ন্দা, বড়ই নিষ্ঠুর। কিছুক্ষণ হাসপাতালে থেকে প্রিয়কে আবার আয়নের বাসায় যেতে হলো, কারণ আয়নের কাটরাও এসেছিল প্রিয়র সাথে। আয়নের বাসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রিয়র এই মুহূর্তে। আয়ন সব রাস্তা বন্ধ করে দিয়েছে। অফিসে বসে আয়ন তার নেক্সট মিটিং এর জন্য সব ফাইলগুলো চেক করছিল। পাশে দাঁড়িয়ে আছে রবিন। তোমাকে একটা কাজ দিয়েছিলাম রবিন, কিন্তু রেজাল্ট এখনো পাইনি আমি। আমি কি মনে করবো তুমি কাজ ঠিক করতে পারবে না? স্যার, আমি আমার সব সোর্স লাগিয়ে দিয়েছি। এখন শুধু এতটুকু জানতে পারছি আজগর এই দেশে নেই, আর যতক্ষণ পর্যন্ত ও দেশে না ফিরবে আমরা কিছুই করতে পারবো না। কতদিন আর পালিয়ে থাকবে? একদিন তো ধরা দিতেই হবে। ওর ফ্যামিলি তো এখানেই।
ওদের ওপর নজর রাখো। ওকে না পাওয়া পর্যন্ত জানা যাবে না রবিন এই গেমের মেইন ভিলেনকে। জাস্ট একবার যদি জানতে পারি, সেদিন হবে দুনিয়াতে তার শেষ দিন। আয়নের কেবিনে দরজা খুলে ভেতরে ঢুকে আয়নের বেস্ট ফ্রেন্ড দীনেশ। দীনেশের পুরো নাম দীনেশ রায়। তার পুরো পরিবার ইন্ডিয়া থাকে, তবে দীনেশকে ব্যবসার খাতিরে বাংলাদেশেই থাকতে হয়। আর এই দেশে ওরা আপন বলতে যদি কেউ থাকে, সে হলো আয়ন। আয়নের এক কথায় কারো চান নিতেও দীনেশ চিন্তা করবে না, এতটাই ঘনিষ্ঠ ওরা। বলা বাহুল্য, আয়ন আর দীনেশ যখন একসাথে কোনো প্রজেক্টে হাত দেয়, তখন অন্য কোম্পানিগুলো তাদের রাস্তা থেকে এমনিতেই সরে যায়। এদেরকে নয়, এদের জুটিটাকেই সবাই ভয় পায়। আর আয়ন মাহবুব, সে তো পিতার অসুস্থতার কারণে খুব কম বয়সেই বিজনেস সামলাতে মাঠে নামতে হয়েছে তাকে। এক হাতে বিজনেস, পড়ালেখা, নিজের ফ্যামিলি সহ প্রিয়দের দায়িত্ব সব আয়ন একাই সামলিয়েছে। পরিবারের বড় ছেলের দায়িত্বটাও খুব ভালো করে পালন করেছে। আয়নরা 2 ভাই 1 বোন। বোনটা অবশ্য আয়নের থেকে 1 বছরের বড়, 2 বছর হলো বিয়ে হয়েছে। আর ভাইটা পড়াশোনা শেষ করে এখন আয়নের সাথেই বিজনেসে জয়েন করেছে। খুব অল্প বয়সে আয়ন নিজের ট্যালেন্ট আর জেদের কারণে বিজনেস জগতে খুব তাড়াতাড়ি নিজের একটা পাকা স্থান করে ফেলে। বড় বড় মাগুর মাছরাও আয়নের সাথে টক্কর দিতে একটু ভয় পায়। কবে আসলি দেশে? কালকে আসি রে দোস্ত। তোর কি খবর বল? তোর পিয়াসুকে পেয়েছিস? মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, তাহলে ওকে কেন পাবো না? কিন্তু মজার বিষয় কি জানিস, শিকার নিজেই শিকারীর কাছে ধরা দিয়েছে। আরে পা, তাই নাকি? দীনেশ কফিতে চুমুক দিতে দিতে বলল, তো আমার শের শিকার করেছিস নাকি ছেড়ে দিয়েছিস? আয়ন চেয়ারে আরামে হেলান দিয়ে বসে, এতদিন পর ক্ষুধার্ত বাঘের সামনে খাবার রেখে যদি বলিস খাবার খেতে না, তাহলে কি হবে বল? বাঘ যতই দুর্বল হোক না কেন, শিকার করতে ভুলে যাবে না, এটা মনে রাখিস। আয়ন একটা বাঁকা হেসে, তো এখন কোথায় ও? আমার খাঁচায়। এবারে কোনো পথ আমি খোলা রাখবো না ওর পালানোর জন্য। আয়ন মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর আয়নের ঠিক সামনের সোফায় বসে আছে মায়া। আয়ন কিছু বলতে যাবে তার আগে আয়নের গালে পড়ে আরো একটা থাপ্পড়। পাশে বসে থাকা অনিক আর তিয়াস ভাইকে এমন বিড়ালের মতো চুপসে থাকতে দেখে মুচকি মুচকি হাসছে। আয়ন তাদের দিকে রকি চোখে তাকিয়ে, তোরা বলেছিস আপুকে, তাই না? তোদের তো আমি পরে দেখবো রে। ছোট, একদম চুপ। আমি আর কোনো কথাই শুনতে চাই না। ছোট, তোর ধারণা আছে তুই কি করছিস? যে মেয়েটাকে তুই এতদিন আগলে রাখতিস, আজ তুই নিজেই এত বড় আঘাত দিলি ওকে। আর এসবের পরেও ভাবছিস ও তোকে ভালোবাসবে? এভাবে সম্পর্ক হয় না ছোট। কেন তুই বুঝছিস না? ও তোর সাথে থাকতে চায় না, তুই তোকে ভালোবাসে না। আয়ন ভাইদের ইশারা করলে ওরা উঠে আয়নের রুমে বসে থাকা প্রিয়র কাছে চলে যায়, কারণ আয়ন ওর বোনের সাথে একা কথা বলতে চায়। তাই আয়ন হাঁটু গেড়ে মায়ার সামনে এসে বসে, ওর হাত দুটো ধরে। আপু, আমি জানি প্রিয় আমাকে ভালোবাসে না, কিন্তু কি করবো বলো? আমি তোকে এখনো ভালোবাসি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আপু। ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাও মরণের সমান লাগে। এইভাবে ধুকে ধুকে আমি বাঁচতে চাই না আপু। আমিও সবার মতো খুশি থাকতে চাই, ভালো থাকতে চাই। বলো, সে অধিকারটা কি আমার নেই? আমি জানি আমি ওকে এবার একটু বেশি আঘাত করে ফেলেছি, আমার রাগটা কন্ট্রোল করতে পারিনি, কিন্তু আমি ওর ঘায়ের মলম হব একদিন। প্লিজ আপু, আমাকে একবার বোঝার চেষ্টা করো। মায়া ভাইয়ের গালে হাত রেখে, কিন্তু ছোট, এই অবুঝ মেয়ে তোর ভালোবাসাকে কখনোই বোঝে নাই, তাই তো বারবার তোর থেকে দূরে সরতে চাই। তাহলে কিভাবে তুই এই মেয়ের সাথে সংসার করবি? মায়ের হাতটা শক্ত করে ধরে আয়ন। আপু, এবারই লাস্ট। আমি ওকে বোঝাবো আমার ওর প্রতি ভালোবাসাটা কতটা গভীর। আই প্রমিস, এবার যদি আমি ব্যর্থ হই, আমি ওকে নিজেই মুক্ত করে দেবো। আমার ছায়াও ওর উপরে পড়তে দেবো না। প্লিজ আপু, মনে করো এটা আমার শেষ চাওয়া। মায়ের চোখ দুটো আজ চলে ছলছল করছে। ভাইয়ের কষ্টগুলো নিজ চোখে দেখেছে। এই মেয়েটার জন্য ভাইয়ের পাগলামিগুলো সহ্য করেছে। তবু কেন প্রিয় আয়নের ভালোবাসাটা বুঝতে চায় না? কেন আয়নকে আপন করে নিতে ওর এত আপত্তি? ভাইয়ের খুশির জন্য মায়া রাজি হয়ে যায়। ঠিক আছে ছোট, কিন্তু তুই ওকে বাসায় নিয়ে যাবি কবে? ও আমাদের বাড়ির বউ, তাই আমি চাই পরিবারে ওর একটা স্থান হোক, আর তুইও তার প্রাপ্য সম্মানটুক পাক। যত তাড়াতাড়ি পারিস ওকে নিয়ে বাসায় চলে আসিস, আমি তোদের জন্য অপেক্ষা করব। এই কথা বলেই মায়া চলে গেল। প্রিয় দুপাশে বসে প্রিয়কে দেখেই যাচ্ছে অনিকা তিয়াস। কি হলো তোমাদের? আমাকে কি পেতনির মতো লাগছে? যেভাবে তাকিয়ে আছো। আর তোমরা এখানে কি করো? যাও না তোমাদের আনন্দার কাছে। তোমরা দুজনও তো কম না। উনি একটা শয়তান হলে তোমরা শয়তানের হাড্ডি।
আরে বাহ প্রিয়, আমরা কি করলাম? আমরা তো একটু অবাক হলাম। অ্যাকচুয়ালি তোকে কখনো শাড়িতে দেখিনি, বাট আজ লাল বেনারসিতে তোকে হেভি লাগছে, তাই তো একটু দেখছিলাম। কিন্তু তুই তো সবসময় 2 লাইন বেশি বুঝিস। তোর জন্য আয়ান্দাই ঠিক আছে, কি বলিস শোনিক? রাইট তিয়াস, আমি তো অলওয়েজ এটাই বলি, পিওর জন্য আমাদের অন্দাই বেস্ট। প্রিয় রাগি চোখে তাকালে তিয়াসার অনেক দুজনেই কেটে পড়তে নেয়, কিন্তু সামনে আয়নের সাথে ধাক্কা খেতে নিয়েও নিজেকে সামলিয়ে ফেলে। চোখ কোথায় থাকে তোর? হ্যাঁ, পকেটে? না ভাই, আসলে থাক, আর বলতে হবে না, গাড়িতে গিয়ে বস, আমি প্রিয়কে নিয়ে আসছি, আমরা বাড়ি যাবো এখনই। আয়ন প্রিয় দিকে তাকিয়ে আছে, লাল বেনারসি পরা, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালাগুলো চুলে, মুখে নেই তেমন কোনো সাজসজ্জা। কি অদ্ভুত দুলহান! তবু এই দুলহানকে আয়নের চোখে মারাত্মক সুন্দর লাগছে। শাড়িতে আজ প্রিয়কে একদম বিয়াতি মেয়েদের মতো লাগছে। হীরা নাকফুলটা যেন প্রিয় সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আয়ন জানে প্রিয় আয়নের সাথে কোনো কথা বলবে না এখন, তাই নিজে প্রিয়র হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। প্রথমে প্রিয় একটু ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর করছে না, কারণ প্রিয় জানে আয়নের ভালোবাসার এই জাল থেকে মুক্তি এখন আর সম্ভব না। তাই চুপচাপ আয়নের গাড়িতে গিয়ে বসে পড়লো। অনেকও তিয়াস পিছনের সিটে, আর আয়নও প্রিয় সামনে বসেছে। কিছু সময়ের মধ্যে আয়নের গাড়ি নূর ভিলা এসে পড়লো। নূর আয়নের দাদির নাম। মূলত আয়নের দাদা আয়নের দাদিকে অনেক ভালোবাসতো, তাই এই বাড়িটি তার নামেই করা হয়েছে, নূর ভিলা। ফ্ল্যাশব্যাক। প্রিয় হসপিটালে গিয়ে দেখে আরভিন আগের থেকে অনেকটা সুস্থ, তাই প্রিয় ডিসিশন নিল আরভিনকে নিয়ে এই শহর ছেড়েই চলে যাবে আজই, যাতে আয়নের ছায়াও না পড়ে আর ওর জীবনে। তার উপর আয়ন এবার যা করেছে তার জন্য তো আয়নকে ক্ষমাই করবে না কোনোদিনও প্রিয়। অনেক কষ্টে এই 2 দিন আয়নের সব কথা মেনে চলেছে, শুধু একটা সুযোগের জন্য। প্রিয়র বান্ধবী দিশাকে আগেই ফোন করে আসতে বলেছে হসপিটালে, সাথে একটা বোরকাও আনতে বলেছে, কারণ বাইরে আয়নের গার্ড দাঁড়িয়ে আছে, আর তারা প্রিয়কে কোথাও যেতে দেবে না। প্রিয় আরভিনের কাপড় চোপড় বদলিয়ে নিজে বোরকা পরে নিল। আরভিন অবশ্য যেতে চায়নি, কিন্তু বোনের ধমকে আর কিছু বলার সাহস পেল না। পারুলকে মিথ্যে বলে বাইরে পাঠিয়ে দিল প্রিয়। দিশার সাথে আরভিনকে কৌশলে হসপিটাল থেকে বের করে দিল, আর তাদের পিছে পিছে প্রিয় বের হয়ে গেল। বোরকার কারণে আয়নের গার্ডরা প্রিয়কে চিনতেই পারেনি। প্রিয় ভেবে নিল ওর প্ল্যান সাকসেস হয়েছে। প্রিয় দিশার সাথে মিলে আগেই প্ল্যানিং করে রেখেছিল। দিশার আঙ্কেলের রিসোর্ট আছে সিলেটে, ওটা দেখাশোনার জন্য লোক লাগবে, থাকা খাওয়া সব ফ্রি। তাই প্রিয় রাজি হয়ে যায়। ওদের টার্গেট বাস স্ট্যান্ড, আর ওখানে কোনো রকম ভাবে পৌঁছতে পারলে আয়ন আর ওকে পাবে না। যেমন প্ল্যান তেমন কাজ। প্রিয় আরভিনকে নিয়ে সিলেটে যাওয়ার বাসে উঠে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে বাস চলতেও শুরু করে। প্রিয় দীর্ঘ একটা শ্বাস নেয়, এটা ভেবে এবারও আয়নকে বোকা বানাতে পেরেছে ও। মাত্র ঢাকা ত্যাগ করবে বাসটা, এমন সময় গাড়িটা জোরে ব্রেক করে থেমে যায়। প্রিয় সহ বাসে বসা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। প্রিয় সামনে তাকিয়ে দেখে বাসের সামনে 3টা মাইক্রো দিয়ে রোড ব্লক করে রেখেছে কেউ। প্রিয় কিছু বুঝে ওঠার আগেই আয়নের গার্ডরা বাসে উঠে প্রিয় সামনে এসে, ম্যাডাম প্লিজ নামুন, স্যার বাইরে অপেক্ষা করছে আপনার জন্য। বাধ্য হয়ে প্রিয়কে বাস থেকে নেমে যেতে হলো। প্রিয় নামার সাথে সাথে বাসটা চলে গেল। আরভিন আয়নদা করে চিল্লিয়ে ধরছিল। আরভিনের যাওয়ার দিকে তাকিয়ে প্রিয় আয়নকে দেখে শুকনো একটা ঠোক গেল। আয়ন আরভিনকে চড়িয়ে ধরে কানে কানে যেন কি বলল। আরভিন মাথা হিলিয়ে আয়নের কথা অনুযায়ী রবিনের সাথে চলে গেল। আরভিনকে রবিনের সাথে যেতে দেখে প্রিয় ছুটে আসে বাধা দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে আরভিন বসে থাকা গাড়িটি চলে গেল। প্রিয় গাড়ির পেছনে ছুটতে নিলে আয়ন প্রিয়র কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। প্রিয় চিৎকার করতে থাকে, আমাকে ছাড়ো আয়ান্দা, আরভিনকে কোথায় নিয়ে গিয়েছিলে? এমন হাজারো প্রশ্ন করে চিৎকার করছে প্রিয়। আয়ন 2 হাত দিয়ে প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরে যাতে প্রিয় নড়তে না পারে। কানের সামনে মুখ নিয়ে বলে, ওর যেখানে যাওয়ার কথা সেখানেই গিয়েছে, তোর জেদের কারণে আমি ওর ভবিষ্যৎটা নষ্ট হতে দেবো না, তাই ওর চিন্তা ছেড়ে দে, আর আমাদের কথা চিন্তা কর এখন থেকে। প্রিয় কিছু বলতে মুখ খুলতে নিলেই আয়ন একটা রুমাল ধরে প্রিয়র মুখে। মুহূর্তেই প্রিয় আয়নের বুকে লুটিয়ে পড়ে। আয়ন এখনো প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল, তাই প্রিয়র কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে একটা কিস করে। এরপর প্রিয়কে কোলে তুলে গাড়িতে নিয়ে বসালো। গাড়ি চলল আবার আয়নের গেস্ট হাউসের দিকে। কিছুক্ষণ পর প্রিয় জ্ঞান ফিরে নিজেকে আবার আয়নের বাড়িতে পায়। প্রিয় উঠেই দরজা খুলতে নিলে তখনই দরজা খুলে আয়ন ভেতরে ঢুকে, হাতে কিছু শপিং ব্যাগ। প্রিয় চিৎকার করে বলতে কিও থেমে যায়, সেদিনের কথা মনে করে। আয়নের সামনে চেঁচিয়ে কথা বলা একদম পছন্দ না, তাই শান্ত হয়ে আয়নকে জিজ্ঞাসা করলো, আরভিন কোথায়? আয়ন শপিং ব্যাগগুলো থেকে জিনিসগুলো বের করতে করতে বলল, আমি এক কথা দ্বিতীয়বার বলি না প্রিয়, সেটা তুই ভালো করে জানিস, তাই প্রশ্নটা বন্ধ করে চুপচাপ রেডি হয়ে নে।
রেডি কিসের জন্য? আর এসব কি? এটা তো বিয়ের শাড়ি। আমি জানি আজ আমাদের বিয়ে, তাই বিয়ের শাড়ি তো হবেই। আমি তোমাকে বিয়ে করব না। আগেও বলেছি, এখনো বলছি। এখন আবার জিজ্ঞেস করার মানে কি? আয়ন প্রিয়কে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। প্রিয় থেকে একটু ঝুঁকে, তোর কি বিয়ে ছাড়া আমার সাথে বাসর করতে খুব ভালো লাগে? হ্যাঁ, আমার কিন্তু কোনো সমস্যা নেই, তুই আমার সাথে থাকলেই চলবে, সেটা বিয়ে হোক বা না হোক। এমনি তুই আর পালাতে পারবি না, কারণ আরভিন কোথায় আছে সেটা আমি ছাড়া কেউ জানে না, আর আমাকে ছাড়া ওর কাছে তো যাওয়াও সম্ভব না। তাই বলছি 10 মিনিটের মধ্যে চুপচাপ রেডি হয়ে নেয়। আমার রাগ আরো বাড়ালে কিন্তু ভালো হবে না, বলে দিলাম কিন্তু। আয়ন বলেই চলে গেল। প্রিয় উঠে বসে ভাবতে থাকে, আবার শুরু হয়ে গেল। আমার জীবনে তোমার আধিপত্য অরুণদা, যেখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই, নেই কোনো মতামত। আমাকে সবসময় তুমি মমের পুতুল ভাবো, যাকে তুমি ইচ্ছে মতো যখন খুশি তখন নাচাতে পারো। লাল বেনারসি শরীরে জড়িয়ে বেলি ফুলের গুচ্ছ খোঁপাতে বেঁধেছে প্রিয়। সাজের মধ্যে টোরে হালকা লিপস্টিক আর দুহাতে দুটো চুড়ি, আর নাকে পড়েছে ডায়মন্ডের একটা নোজপিন। এতে আয়নায় ফুটে উঠেছে প্রিয়র সৌন্দর্য। আয়নায় দাঁড়িয়ে যখন গভীর চিন্তায় মগ্ন, তখন আয়ন প্রিয়র সামনে গিয়ে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। এবার বক্স থেকে একটা আংটি বের করে প্রিয়র অনামিকে আঙুলে পরিয়ে দেয়। আর তখনই প্রিয়র ধ্যান ভাঙে, আর প্রিয় এক দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে থাকে। প্রিয় কিছু বুঝে ওঠার আগে আয়ন প্রিয়র হাত ধরে নিচে নিয়ে আসে। এখানে এসে আয়ন নিচেই প্রিয়র আঁচলটা দিয়ে ঘুমড়া দিয়ে দেয়। প্রিয় ড্রয়িং রুমে বেশ কিছু মানুষ দেখতে পেল, এর মধ্যে একটা পরিচিত মুখ দেখতে পেল। ইলিয়াস চাচা এখানে? মামা নেই বলে মামা যাক ইলিয়াস চাচা কন্যাদান করবে। আমাকে তার পাশে বসে কিছুক্ষণ পর কবুল বলতে বলা হলো, লাগিয়ে দিলাম কবুল বলায়। অয়ন পারেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলুক, তবুও দাঁতের দাঁত চিপে বসেছিল। হয়ে গেল আমার বিয়ে, তাও আবার এই ইবলিসটার সাথে। অয়নদা যখন লোকগুলোকে বিদায় দিতে এগিয়ে গেল, তখনই মেন দরজা দিয়ে মায়া আপু হাজির। মায়া আপুকে দেখে অয়ন যথারীতি ঘাবড়ে গেল, কারণ অয়নদা একমাত্র নিজের এই বোনটার রাগকে ভয় পায়। পুরো দুনিয়ায় অয়নদা একমাত্র মায়া আপুকেই একটু মানে। এতটা তো উনি ওনার বাবা মারও কথা শুনে না, কিন্তু মায়া আপু একবার বললে নিজের প্রাণটা উজাড় করে দেবে। বোনের প্রতি তার এই অবিরাম ভালোবাসা আমাকে বরাবরই ভাবাতো। মায়া আপু এসেই তার গালে একটা থাপ্পড় দিয়ে দিল। আশেপাশের সবাই তাকিয়ে আছে হঠাৎ করে এমন ঘটনায়, আর আমি ভয়ে ঢোক গেলাম, কারণ এই ঘটনা যদি অন্য কেউ করতো তাহলে নিশ্চিত আজ তার লাশ পড়ে থাকতো এখানে। কিন্তু মায়া আপু বলে পরিবেশটা এখনো নীরব। অয়ন চোখের ইশারায় সবাইকে চলে যেতে বলল। মায়া আপু অয়নদার সাথে কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতরে ঢুকে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল অয়নদার রুমে। আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমিও সব বলে দিলাম। তার ইবলিশ ভাই আমার সাথে কি করেছে, রিভেঞ্জ নেওয়ার জন্য এই তো সময়। প্রিয় আর আয়ন দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। কিছুক্ষণ আগে মায়া ওদের বরণ করে নিল, কিন্তু আসমা বেগমের চেহারায় রাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়নের পিতা ইরফান মাহমুদ ভাবনাহীন ভাবে বসে আছে। হয়তো ধারণা ছিল এমন একদিন হবে, তাই তার আপাতত কোনো রিয়াকশন নেই। আর প্রিয় ভয়ে আয়নের পেছনে লুকিয়ে পড়ল। আসমা বেগমকে দেখলে কেন জানি প্রিয়র গলা শুকিয়ে যায়, সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। তার কথাতেও কিছুটা তিক্ততা ভেসে ওঠে সবসময়। এই মা ছেলের ভয়ে একদিন প্রিয় স্ট্রোক করবে এমন মনে হয়। আয়ন এখন প্রিয়র হাতটা ধরে আছে। প্রিয় বড়দের সামনে এইভাবে হাত ধরে থাকে কিছুটা লজ্জা পাচ্ছে, তাই বারবার চেষ্টা করছে আয়নের মুখ থেকে নিজের হাতটা ছোটানোর। কিন্তু আয়নের ভয়ঙ্কর চাউনিতে প্রিয় রোবট হয়ে গেল। আয়নও এখন বিরক্ত, কেউ কিচ্ছু বলছে না বলে। তাই সব আশা ছেড়ে প্রিয় হাতটা ধরে উপরে যেতে নিলে আসমা বেগমের কথায় দাঁড়িয়ে যায়। আয়ন চোখের ইশারায় মায়াকে বলে প্রিয়কে নিয়ে যেতে ও রুমে। মায়া প্রিয়কে নিয়ে চলে যায়, কারণ এখানে মা ছেলে যুদ্ধ চলবে, যা প্রিয়র দেখা ঠিক মনে করে না আয়ন। আয়ন, তুই এটা কিভাবে করলি? তাও আবার এই মেয়েকেই বিয়ে করতে হলো তোর? এত কিছু হবার পরও তুই প্রিয়কে কিভাবে বিয়ে করলি? মা, আমি আগেই বলেছি আমি ওকে ভালোবাসি। আয়ন, সেদিনের কথা কি ভুলে গেছিস? এই মেয়ের চরিত্র ঠিক না, না জানি কত ছেলেদের সাথে। আয়ন আর বলতে দিল না। স্টপ মা, আমি প্রিয়র সম্পর্কে একটা বাজে বাজে কথা শুনতে চাই না। সময় হলে একদিন তুমিও জেনে যাবে। আর একটা কথা, আমার প্রিয় সেই ফুলটার মতোই পবিত্র, যেটাকে আমি অনেক যত্নে বড় করেছি। এটা তো তোমার ছেলে বলছে, তুমি তোমার ছেলের কথা বিশ্বাস করবে নাকি বাকি লোকেদের, সেটা তোমার নিজস্ব ব্যাপার। আয়ন চলে যেতে নিলে আসমা বেগম আবার বলে ওঠে,
এখন নীলিমার কি হবে আয়ন? তুই কেন এই মেয়েটাকে মিথ্যে স্বপ্ন দেখালি? আমি কাউকে স্বপ্ন দেখতে বলিনি মা, আমি ওকে বারবার না করে দিয়েছি কিন্তু শুনেনি তো। আর মা তুমি তুমি এখন এইসব বলছো? তুমি সেই দিন কসম দিয়ে নীলিমার সাথে আমার এঙ্গেজমেন্টে করিয়েছো, তাহলে এখন তুমি বোঝো আমাকে বলে লাভ নেই। আয়নের রুমে প্রিয় বসে আছে, তার পাশে মায়া বসে প্রিয়র দিকে তাকিয়ে আছে। মায়া বুঝতে পারছে প্রিয়র ভেতরে অনেক কিছু চলছে। একসাথে এত কিছু মেনে নেওয়া সত্যিই কষ্টকর কারোর জন্য। প্রিয়র হাতটা ধরে, জানিস প্রিয়, আয়ন না আগে থেকে অনেক জেদি ছিল। এসবের কারণে বাবার হাতে কম মার খায়নি। একদিন তো বাবা বেল্ট দিয়েও মেরেছে ওকে। তখন আয়ন হয়তো 9 বা 10-এ পড়তো। এলাকার কোনো এক ছেলে আমাকে নিয়ে নাকি বাজে মন্তব্য করেছিল। আয়ন জানতে পেরে ছেলেটাকে সেদিন খুব মারে, এমন অবস্থা করছিল যে ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এই ঘটনা বাবার কানে আসলো। বাবাও সেদিন প্যান্টের বেল দিয়ে আয়নকে মারে। আমরা দূরে দাঁড়িয়ে থেকে কান্না করছিলাম, কারণ আয়ন নিজের হাতের ইশারা করে সামনে আসতে না করে দেয় আমাদের। ও চায় না ওর কারণে বাবা আমাদেরকেও শাস্তি দিক। কিন্তু আশ্চর্য হলাম এটা দেখে যে আমার ভাই সেদিন মুখ দিয়ে একটাও শব্দ করা তো দূরে থাক, চোখের এক ফোঁটাও পানি ফেলেনি। কেন জানি আয়নকে আমি কখনো কাঁদতে দেখিনি। এমনকি ছোট বাচ্চারা যে বয়সে কান্নাকাটি করে সবাইকে জ্বালাতো, সেখানে আয়ন ছিল সম্পূর্ণ উল্টো। ওর মুখের গভীর চোখ ওকে সবার থেকে আলাদা করে দিত সবসময়। কিন্তু জানিস, ও যেদিন থেকে তুই ওর জীবনে এসেছিস ওর জীবন পাল্টে গেল। আমার গম্ভীর মুখ করা ভাইটাকেও হাসতে দেখছি, সবার সাথে মিশতে দেখছি, নিজেকে নিয়ে ভাবতে দেখছি। ওর হাসি খুশি মুখ দেখে আমরাও শান্তি পেতাম। কিন্তু জানিস প্রিয়, গত 2 বছর আমার ভাইটা যেন কোথায় হারিয়ে গেছে। ওকে রাতে রাতে কাঁদতে দেখছি, কত রাত জেগে থাকতে দেখছি। আমি জানি প্রিয়, ছোট তোর সাথে যা করছে তা ক্ষমার যোগ্য না। আর আমি বলবো না তুই ওকে এত সহজে ক্ষমা করে দে, শুধু বলবো যা শাস্তি দেওয়ার ওর সাথে থেকেই দে। এতে আমার ভাইটা অন্তত বেঁচে থাকবে, তা না হলে তোর দহনেও পুড়ে পুড়ে মরে যাবে প্রিয়। আর ওর লাশের সাথে তোকেও আরো 4টা লাশের ভার বহন করতে হবে, মনে রাখিস। মায়া চলে গেল আর প্রিয় আবার ভাবনায় ডুব দিল। কয়েক মাস হলো প্রিয়র কলেজ লাইফ শুরু হলো, আর এবারও আয়নের কারণে প্রিয় নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি। আয়ন প্রিয়কে এমন কলেজে যেতে দেবে না যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই প্রিয়কে মহিলা কলেজে ভর্তি হতে হলো। আর এতে প্রিয় ভীষণ রেগেছিল আয়নের উপর। কিশোরের বয়সটা এমনই, বাধা মানতে ভালোই লাগে না। প্রিয়রও আয়নের এত আদেশ নিষেধ মানতে ভালো লাগতো না, তবু আয়নের কথাগুলো মানতে বাধ্য হতো বা আয়ন প্রিয়কে বাধ্য করত। এই লোকটার সাথে প্রিয় কিছুতেই পেরে উঠতে পারতো না। প্রিয় জানে আয়নের অনেক রাগ, আর রাগলে নাকি অনেকটা হিংস্র হয়ে যায়, কন্ট্রোল করা মুশকিল। কিন্তু প্রিয়র সচোখে কখনো দেখা হয়নি, আর আয়নও কখনো প্রিয়র সামনে তার এই রূপটা প্রকাশ করতো না। আয়নের ধারণা প্রিয় তার এই রূপটা দেখলে হয়তো ভয়ে আগের মতো আয়নের সাথে এমন বন্ধুসুলভ আচরণ করবে না। প্রিয়র এই চঞ্চলতাটাই আয়নের ভেতরে দাগ করেছে, যা আয়ন হারাতে চায় না। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রিয় আয়নের সেই রূপটা দেখে ফেলে। সেদিনের কথা প্রিয়র আজও মনে আছে। কোচিং থেকে বাসায় আসার সময় অনেকটা লেট হয়ে যায়, তার উপর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেকটা জনমানব শূন্য হয়ে গিয়েছে। গাড়ি না পাওয়ায় দাঁড়িয়ে না থেকে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রিয়। কিছুটা দূর যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেকে দেখতে পায় প্রিয়। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় প্রিয়কে দেখে ওরা কিছু ব্যাড কমেন্ট করে। ওদের বিহেভ থেকে প্রিয় বুঝতে পারে এরা সবাই নেশা করে আছে, তাই প্রিয় কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে নেয়। কিন্তু হঠাৎ এদের মধ্যে কোনো একজন প্রিয়র হাত ধরে ফেলে। প্রিয় ভয়ে তাদের দিকে তাকায়, নিজের হাতটা ছোটানোর চেষ্টা করতেই ছেলেটি হাতটা আরো শক্ত করে ধরে। প্রিয় আশেপাশে তাকিয়ে ভয় এবার কেঁদেই দেয়। আমার হাত ধরেছেন কেন? প্লিজ ছাড়ুন। প্রিয়র কথা শুনে পাশে দাঁড়ানো আরো 3টি ছেলে দাঁত কেলিয়ে হাসতে লাগে। প্রিয়র এখন নিজের কপাল নিজেরই চাপড়াতে মন চাইছে। আমরা বারবার বলে দিয়েছিল লেট হলে যাতে ওকে ফোন দিই,
কেন যে পণ্ডিতি করে একা একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম, অয়নদার কথা খুব মনে পড়ছে এখন। প্রিয় আবারও মিনতি করলো, কিন্তু নেশাগ্রস্ত এই মানুষগুলোকে দেখে প্রিয় বুঝতে পারলো আজ আর ও বাঁচতে পারবে না এদের হাত থেকে। ভাই মালটা কিন্তু জোশ, আজ আর অন্য নেশা লাগবে না, এটারই বাক করে নিয়ে আপনারা কি করেন? আমার হাত ধরা ছেলেটি এসব বলেই আমার দিকে বিশ্রী চোখে তাকিয়ে আছে, আর আমি তার হাত থেকে ছোটার চেষ্টা করে চিৎকার করতে লাগলাম। আশেপাশে দোকানগুলো বন্ধ, আবাসিক এলাকা বলে লোকজনও তেমনই, হয়তো তাই প্রিয় চিৎকার কারো কানেই যাচ্ছে না। প্রিয় চিৎকার বন্ধ করার জন্য ছেলেটি প্রিয়র মুখ চেপে ধরে। প্রিয় প্রাণপণ দিয়ে চেষ্টা করছে ছুটতে আর নিজেকে বাঁচাতে, কিন্তু পারছে না। তখনই তাদের মুখে একটি শব্দ শুনে প্রিয় ভয়ে আটকে উঠল। গ্যাংরেপ! টিভিতে সংবাদপত্রে যে নামটি শুনলেই প্রিয়র আত্মা কেঁপে উঠত, আজ তার সাথে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করেনি। কাল হয়তো প্রিয় নিচের নামটাও পত্রিকায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, তবে তা দেখতে প্রিয় হয়তো বেঁচে থাকবে না। এসব ভাবতেই প্রিয়র চোখ দিয়ে পানি ঝরছে আর ভীষণ ভাবে আয়নের কথা মনে পড়ছে। চিৎকার করে ডাকতে মন চাইছে, আয়নদা প্লিজ সেভ মি, কিন্তু আফসোস এই নীরব রাস্তায় প্রিয় চাবা আর্তনাদ শোনার মতো কেউ নেই। এসব ভাবতেই প্রিয় চোখ দিয়ে পানি ঝরছে আর ভীষণ ভাবে আয়নের কথা মনে পড়ছে। চিৎকার করে ডাকতে মন চাইছে, আয়নদা প্লিজ সেভ মি, কিন্তু আফসোস এই নীরব রাস্তায় প্রিয় চাপা আর্তনাদ শোনার মতো কেউ নেই। তাহলে আয়ন কিভাবে শুনবে? ছেলেগুলো প্রিয়র মুখ চেপে পাশের একটা ঝোপের মধ্যে নিয়ে যেতে নিল, কিন্তু হঠাৎ গাড়ির ফ্ল্যাশ লাইট এসে তাদের চোখের উপরে পড়ল। লাইটের আলোতে কেউ চোখ খুলতেই পারছে না। তখনই গাড়ির লাইটের সামনে একটি ছায়ামূর্তি দেখতে পেল, যা ক্রমশ তাদের দিকেই আসছে। আস্তে আস্তে যখন একদম সামনে এলো, প্রিয় মনে হয় প্রাণ ফিরে এলো এই মানুষটিকে দেখে, কারণ এটা আর কেউ নয়, আয়ন। মুহূর্তের মধ্যে আরো কিছু গাড়ি এসে পড়লো। গাড়ি থেকে কিছু লোক বের হয়ে চারপাশ ঘিরে ধরলো। এত লোক দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল আর প্রিয়র মুখটা ছেড়ে দিল। ছাড়া পেয়ে প্রিয় দৌড়ে আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে আয়নকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আয়ন রেগে আছে ভয়ঙ্কর ভাবে, শান্ত চেহারাটা লাল হয়ে গিয়েছে। ছেলেগুলো পালাতে নিলে আয়নের ইশারায় তার গার্ডরা ধরে ফেলে। আয়ন প্রিয়কে নিচে থেকে ছাড়িয়ে শুধু একবার নিচ থেকে উপর পর্যন্ত চোখ বোলায়, আর এতে আয়ন প্রিয়র দু জায়গায় ক্ষত দেখতে পায়। প্রিয়র হাতটা তুলে দেখে আঙুলের ছাপ বসে আছে, সাথে দাগটা কেমন নীলচে হয়ে গিয়েছে। এবার নিচে দু হাত দিয়ে প্রিয়র মুখটা তুলে প্রিয় এখনো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আয়নের আপাতত প্রিয়র কান্নার দিকে কোনো মনোযোগ নেই। সে দেখছে প্রিয়র মুখেও আঙুলের দাগ বসে গেছে, ফর্সা মুখটা লালচে হয়ে গেছে। কান্না করতে করতে প্রিয় আয়নের দিকে তাকায়, আর তাকিয়ে প্রিয় ভয় পেয়ে যায়। ফর্সা মুখটা লাল হয়ে আছে, চোখগুলো দিয়ে যেন আগুন ছড়ছে, মাথার দুপাশে রগগুলো ফুলে আছে। প্রিয় বুঝতে পারছে ওর আয়নদা ভীষণ রেগে আছে, আর এই রাগ নিয়ে প্রিয়কে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু প্রিয় আজ এর আগে আয়নকে দেখে ভয় পেয়ে সরে যেতে নিল, কিন্তু আয়ন প্রিয়কে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। গার্ডদের ইশারা করার সাথে সাথেই ছেলেগুলোকে বেদম মারধর করে। ওদের আকুতি প্রিয়র কানে আসে, কিন্তু প্রিয় কিছুই দেখতে পায় না, কারণ আয়ন প্রিয়র মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে। আয়নের হৃৎপিণ্ডের ধুপ ধুপ শব্দটি খুব দ্রুত চলাচল করছে। প্রিয় বুঝতে পারছে না এটা স্বাভাবিক কিনা, কিন্তু প্রিয় এখন আর এসব নিতে পারছে না। শরীর কেমন নিস্তেজ লাগছে, মনে হয় এখনই পড়ে যাবে। আয়ন বুঝতে পেরে প্রিয়কে তড়িৎ গতিতে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়িটা লক করে দেয়। এবার আয়ন নিজেই শার্টের হাতা ফোল্ড করে ছেলেগুলোর সামনে যেতে লাগে। ওর একটা বডিগার্ডকে হাত দিয়ে কি যেন ইশারা করলো, সাথে সাথে বডিগার্ডটি গাড়ি থেকে ওটা এনে আয়নের হাতে দিল। প্রিয় গাড়িতে বসেই চোখ বুঝে রেখেছিল, কিন্তু কারো ভয়ঙ্কর চিৎকারে প্রিয় আঁতকে ওঠে। গাড়িতে বসেই সামনের আয়না ভেদ করে প্রিয় যা দেখলো তাতে প্রিয়র এই মুহূর্তে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কারণ আয়নের বডিগার্ডরা ছেলেগুলোকে ধরে রেখেছে। আর যে ছেলেটি প্রিয়র হাত ধরেছিল, আয়ন হাতুড়ি দিয়ে তার হাতটা থেতলে দিচ্ছে, আর তাতে ছেলেটির রক্ত আয়নের শার্টে ছিনকে কিছুটা পড়েছে। সাহস হলো কি করে রে তোদের? আমার জিনিস ধরার, আমার জিনিসের উপরে নজর দেওয়ার? এই হাত দিয়ে স্পর্শ করেছিলি না ওকে, আজকের পর আর পারবি না। আমি আর আশেপাশে কাউকে সহ্য করি না, তোরা ওরই দিকে চোখ তুলে তাকালি। আয়নের কথায় ছেলেগুলো ভয়ে কাঁপছে আর বারবার ক্ষমা চাইছে, কিন্তু আয়ন কাউকেই ক্ষমা করার মধ্যে নেই এখন। প্রিয়র যেন বিশ্বাসই হচ্ছে না, এটা কোন আয়নকে ও দেখছে, এতটা হিংস্রতা। আজ প্রিয় সত্যি আয়নকে ভয় পাচ্ছে। প্রিয়র যথারীতি কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। আয়ন নিজের কাজ ছেড়ে গাড়িতে এসে প্রিয়কে ভয়ে কাঁপতে দেখে বুঝে গেছে যে রূপটি আয়ন এতদিন প্রিয়কে দেখতে দেয়নি, তা আজ প্রিয় দেখে ফেলেছে। তাই তো আজ প্রিয়র চোখে আয়ন শুধু ভয় আর ভয় দেখছে।
আয়ন কিছু না বলে গাড়িতে বসে প্রিয়কে টেনে নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ডিপলি কিস করে প্রিয়কে শান্ত করার চেষ্টা করে। প্রিয় রিল্যাক্স শোনা, এত ভয় পেলে কিভাবে হবে? ওরা তোর সাথে যা করেছে তার তুলনায় খুব কম শাস্তি দিয়েছি। ভেবে দেখ, আমি সময় মতো না আসলে কি হতো। আজ তো আমি তোকে হারিয়েই ফেলতাম, আর তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচতাম। তাই ওদের শাস্তি ওরা পেয়েছে। লক্ষ্মীটি এবার শান্ত হো। বর্তমান দরজা খোলার শব্দে প্রিয়র ধ্যান ভেঙে গেল। নাদিয়া খালা খাওয়া নিয়ে এসেছে। নাদিয়া আয়নের মায়ের দুঃসম্পর্কের বোন। অল্প বয়সে স্বামী হারিয়ে যাওয়ার মতো জায়গা নেই বলে আয়নের মা নিজের বাড়ি নিয়ে আসে। আজ 10 বছর হলো উনি এই বাড়িতে। আয়ন নাদিয়াকে নিজের মায়ের মতোই ভালোবাসে, আর নাদিয়া যেন চোখের মনি আয়ন। আয়নের বিরুদ্ধে কিছুই শুনতে পারে না। কেমন আছো মামনি? প্রিয় খালার কোমরটা জড়িয়ে কেঁদেই দিল। আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। নাদিয়া প্রিয়র মাথায় হাত বুলিয়ে বলে, আমি তো আগের মতোই আছি। তুই বল, কেন এমন করলি? কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস? প্রিয় কান্না চরিত কণ্ঠেই, তোমার ছেলেটা একদম ভালো না, অনেক পচা। আমাকে শুধু কষ্ট দিচ্ছে না, আর কিছুই না। আমার সব কেড়ে নিয়েও শান্তি হয়নি, এখন আবার আমাকে জোর করে বিয়ে করে এনেছে, হয়তো নতুন কোনো শাস্তি দেবে বলে। নাদিয়া মায়া থেকে সব শুনেছে। নাদিয়া জানতো এমনই কিছু একটা হবে। আয়নের রগে রগে চেনা তার। রেগে গেলে আর কোনো কিছুই চিন্তা করে না। এবারও তাই হলো। প্রিয় ওর থেকে দূরে যাওয়াটা একদম সহ্য হয়নি, তাই তো রাগের মাথায় এত বড় একটা জঘন্য কাজ করে ফেলেছে। কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। এখন যেভাবেই হোক এই দুটো ছেলে মেয়ে এক হলেই চলে, না হলে আয়ন দিন দিন প্রিয়র অবহেলায় আরো হিংস্র হয়ে যাবে। নাদিয়া অনেক বুঝিয়ে প্রিয়কে জোর করে একটু খাইয়ে চলে গেল। ক্লান্ত প্রিয় সোফায় শুয়ে পড়ে, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। আয়ন অনেক রাত করেই আজ রুমে এসেছে, আর এসে দেখে প্রিয় সোফায় ঘুমিয়ে আছে। শরীরে জড়ানো এখনো বিয়ের বেনারসি শাড়িটি। চুলের খোপার বেরিফুলগুলো কিছুটা শুকিয়ে গেলেও ঘ্রাণ যেন এখনো নাকে ভাসে আয়নের। মুখটা শুকিয়ে আছে, নিশ্চয় মেয়েটার রাতে ঠিক মতো খায়নি। চোখের কোণায় এখনো কিছুটা জল জমে আছে। আয়ন হাঁটু গেড়ে প্রিয়র সামনে বসলো। প্রিয়র কপালে আলতো করে একটা চুমু দিয়ে দিল। এক দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে থেকে, আজকে রাত্রে কতই না সুন্দর হতো যদি তুই এমন না করতি। কত স্বপ্ন ছিল আমাদের প্রথম রাত নিয়ে। কেন এমন করলি প্রিয়? আমার ভালোবাসার কোনো জায়গায় আমি খাদ রেখেছিলাম, যা পূর্ণ করে তোকে আরেকজনের কাঁধের প্রয়োজন হলো? কেন আমার ভালোবাসার অপমান করলি? হে আয়ন, তোকে অন্য কারোর সাথে একদমই সহ্য করতে পারবে না। আমি বেঁচে থাকতে তুই অন্য কারো হতেও পারবি না, তুই চাইলেও না। আমার অনেক বড় প্রাপ্তি, তুই হারাতে দিই কি করে বল? আমার জন্যই তোকে আমার কাছে থাকতে হবে। নিজের সুখ চাওয়া যদি স্বার্থপর হয়, তাহলে আমি স্বার্থপরই হতে চাই। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা ট্রাউজার পরেই বের হয়ে গেল। যথারীতি আয়ন রাতে খালি গায়েই ঘুমায়, তাই আজও তাই করলো। আয়ন প্রিয়কে কোলে করেই বিছানায় শুয়ে দিল, আর তখনই প্রিয় ঘুমটা কিছুটা হালকা হয়ে গেল। চোখগুলো খুলতে কষ্ট হলেও কারো গরম নিঃশ্বাস যেন প্রিয়কে ঘুমাতে দিচ্ছে না। অনেক কষ্টে চোখ দুটো খুলে চড়ক গাছ আয়নকে দেখে। আয়ন একদম ওর কাছে, আর আয়নের ভারী নিঃশ্বাসই বাড়ি খাচ্ছে প্রিয়র মুখে। প্রিয় আয়নকে নিজের এত কাছে দেখে একটু ভরকে যায়। আয়নকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও এক চুলও সরাতে পারল না। প্রিয় রেগে, তুমি এখানে কি করছো? এত রাতে মানুষ কি করে? মানুষ তো ঘুমায়, তাহলে তুমিও গিয়ে ঘুমাও। আর আমি এখানে কি করছি? আমি তো সোফায় ছিলাম। আমার এত বড় বেড থাকে, তুই সোফায় কেন ঘুমাবি? তোমার সাথে এক রুমে থাকছি বলে কি মনে করো? এক বেডেও ঘুমাবো? অসম্ভব। সরো, আমি উঠবো। আয়নের কানে যেন কথাটা ঢুকলোই না। আয়ন প্রিয়র গলায় মুখ ডুবিয়ে প্রিয়কে চড়িয়ে শুয়ে পড়ল। প্রিয় তো আয়নকে ধাক্কাতে লাগলো সরাবার জন্য, কিন্তু পারছে না। আয়নের মেজাজ গরম হয়ে গেল। মুখটা হালকা উঠিয়ে, তুই না ঘুমা, কিন্তু আমাকে অন্তত ঘুমাতে দে। সারাদিন তোর মতো আজাইরা থাকি না, আমি কাজ করতে হয় আমায়, তাই আমার ঘুমানোর খুব দরকার। ঘুমান না মানা করেছে কি, কিন্তু আমাকে ছাড়েন। দেখ প্রিয়, জ্বালাবি না একদম। এমন করলে কিন্তু আমি যে নিজেকে কন্ট্রোল করে রেখেছি তা ভুলে গিয়ে ওটাই করবো, যা এখন করলে তোর ভালো লাগবে না। তাই চুপচাপ ঘুমা, আর আমাকে ঘুমোতে দে। প্রিয় ভয় পেয়ে গেল একটু, কারণ আয়ন বলেছে রে তোমার ছেলে না, রাগ উঠলে তা করেই দেখাবে, একদম খাড়তেরা পার্সন। তাই প্রিয় চুপ হয়ে গেল। আয়নকে এই মুহূর্তে না খেপানোই ভালো ওর জন্য। আসমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, খুব টেনশনের মধ্যে আছে উনি। কি করবে এখন? একটু আগে নীলিমার মায়ের সাথে কথা বলে জানতে পারলো নীলিমা নাকি বিয়ের কথা জানতে পেরেই নূর ভিলার থেকে রওনা দিয়েছে, যে কোনো সময় মিটিয়ে এসে করবে। আর আসলেই প্রশ্নের ঝুড়ি ঝুড়ে মারবে আমার দিকে। কি করব, কি বলবো? কেন যে ছেলেকে জোর করলাম?
এখন নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে আসমা বেগম। আয়ন ঘুম থেকে জেগে দেখে প্রিয় বিছানায় নেই। এদিক ওদিক তাকিয়েও পেল না। কোথায় গেল এই মেয়ে? হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দে আয়ন সেদিকে তাকালো। প্রিয় মাত্রই সামা নিয়ে বের হলো। মাথার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখেছে। প্রিয়কে দেখে আয়নের মনে হলো সদ্য ফোটা কোনো পদ্ম ফুল, যা ওর জন্যই ফুটে সুয়াস ছড়াচ্ছে আয়নের মনের বাগানে। প্রিয় আয়নকে দেখেও না দেখার ভান করে বারান্দায় চলে গেল। প্রিয়র এই অভিমানের চাউনিটাও আয়নের লাগছে আজ বেশ। প্রিয় মাথার তোয়ালেটা খুলে চুলগুলো ভালো করে ঝেড়ে নিল। হঠাৎ প্রিয়র মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্রিয় ঘুরে তাকালে ভূত দেখার মতো চমকে যায়, কারণ সত্যি আয়ন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়কে দেখছে। আপনি এখানে কি করেন? আয়ন কিছু না বলে প্রিয়র দিকে আগাতে লাগলো। আয়নের আগানো দেখে প্রিয় পিছনে যেতে নিলে বারান্দার গ্রিলের সাথে বাধা খায়। আয়ন প্রিয় দুপাশে হাত রেখে প্রিয় দিকে ঝুঁকে প্রিয়র ভেজা চুলের মিষ্টি ঘ্রাণটা নিতে লাগলো। আবেশে প্রিয় চোখ দুটো বন্ধ করে ফেললো। কেন জানি আয়ন এখন কাছে আসলে প্রিয় শরীরে আলাদা একটা কম্পন হয়, যা আগে কখনো হয়নি। কিন্তু কেন প্রিয় বুঝতে পারছে না। অথচ এই আয়নকে কতবার প্রিয় জড়িয়ে ধরেছে, কতবার পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, আগে হাত ধরে হেঁটেছে। অথচ এখন এই আয়নের স্পর্শেই না চাইতেও কেন জানি পুরো শরীরে শিহরণ জেগে ওঠে। কেন এমন হয় প্রিয় কিছুই বুঝতে পারছে না। প্রিয়র ধ্যান ভাগে আয়নের প্রশ্নে। এত সকাল সকাল উঠে গোসল কেন করছিস? আমাদের মাঝে কি রাতে গোসল করার মতো কিছু হয়েছে নাকি? প্রিয়কে টোন মারছে আয়ন, একটু জ্বালাবার জন্য। আয়নের এমন প্রশ্নে প্রিয় একটু হকচকিয়ে ওঠে। এটা কেমন কথা? আমি প্রতিদিনই সকালে গোসল করি, এটা আমার অভ্যাস। আয়ন মুচকি হেসে প্রিয়র গালে একটা কিস করে। তাহলে তো আমার চাঁদ কপাল, তোকে প্রতিদিন আদর করতে পারবো, কি বলিস? প্রিয় সাথে সাথে আয়নকে ধাক্কা দিয়ে সরাতে নিলে আয়ন প্রিয়র হাত দুটো পিছনের দিকে বেঁকিয়ে প্রিয়কে নিজের কাছে টেনে আনে। আরেক হাতে প্রিয় চুলগুলো আঁকড়ে ধরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। প্রিয় তো অবাকের চরম সীমায়। এই লোক ব্রাশ ছাড়াই তাকে কিস করছে। ছি! প্রিয়র মনে শুধু এই একটি প্রশ্নই বাজছে। আয়ন যখন দেখলো প্রিয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই ছেড়ে দিল। প্রিয় ছাড়াবে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অসভ্য লোক, হাত সরুন আমার। সাহস কি করে হলো আমাকে কিস করার? আমি না বলেছি আমার থেকে দূরে থাকতে, তাও আবার আমার কাছে আসছেন কেন? প্রিয়র এমন তেরা কথায় আয়ন একটু চটে গেল। তাই প্রিয় চুলটা আবার আঁকড়ে ধরে আবার সেকেন্ড রাউন্ড শুরু করলো। তবে এবার খুব রুডলি ভাবে কিস করছে। প্রিয় বুঝে গেল সে আয়নকে রাগিয়ে দিয়েছে। প্রিয় তো ভুলে গিয়েছিল আয়ন রাগলে তার উপরেই সব রাগ ছাড়বে। সইতে না পেরে প্রিয় এবার খেয়ে দিয়ে দিল। আয়ন প্রিয়কে ছেড়ে এক ধমক মারল, দাঁতে দাঁত চেপে বলল, চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি আর বের হতে দেখি তাহলে আদরের ডোজ কিন্তু আরো বাড়িয়ে দেবো। প্রিয় ভয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরল কান্না থামানোর জন্য। আর আয়ন প্রিয়র কাঁধে রাখা তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নকে ওয়াশরুমে ঢুকতে দেখে প্রিয়র মনের মধ্যে যত গালি আছে সব আয়নকে করতে লাগলো। কিন্তু আফসোস প্রিয়র গালির ভান্ডারে খুব কম সংখ্যক গালি স্টক ছিল। প্রিয় ড্রয়িং রুমে আসমা বেগমের সামনে দাঁড়িয়ে আছে। এই মহিলাটিকে প্রিয় এমনিই ভয় পায়, তার উপর এখন তারই সামনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা খুবই যন্ত্রণাদায়ক। আসমা বেগম আর চোখে প্রিয়র দিকে একবার তাকালো, আর প্রিয়কে এভাবে দেখেই কিছুটা ভরকে যায় উনি। এসব কি পড়েছো তুমি? আসমা বেগমের কথা শুনে প্রিয় নিচে থেকে একবার তাকালো। কালো রঙের একটা থ্রি পিস পরে আছে প্রিয়। মনে মনে ভাবছে সব তো ঠিকই আছে তাহলে। আসমা বেগম প্রিয়র সামনে এসে, বাড়ির বউ তুমি, তা আবার যার তার না, আয়ন মেহবুবের। মানে বোঝো এটার? সোসাইটিতে ওর একটা নাম ধাম আছে। আমি চাই না তোমার কারণে তা নষ্ট হোক। স্বামীর সম্মানের দিকেও তোমার খেয়াল রাখতে হবে। আর তুমি বিয়ের পরের দিনই কালো পোশাক পরে এভাবে ঘুরছো, দেখে তো মনে হচ্ছে শোক পালন করছো। প্রিয় নিশ্চুপ। আগে কিভাবে চলেছো সেটা এখন আর দেখার বিষয় না। এখন এই বাড়িতে থাকতে হলে তোমাকে এই বাড়ির কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তোমার তো আবার আদেশ নিষেধে অ্যালার্জি আছে, যেটা তোমাকে মানা করা হয় ওটাই ভালোভাবে করতে পারো। আল্লাহ জানে কি দেখে আমার ছেলে তোমার এত দিওয়ানা হয়েছে। আসমা বেগম দীর্ঘ একটা শ্বাস ছেড়ে, যাই হোক, এসব বলে এখন আর লাভ নেই। আমি কি বলেছি নিশ্চয়ই মগজে ঢুকিয়ে নিয়েছো। দ্বিতীয়বার আর যাতে আমার বলতে না হয় মনে রাখবে। প্রিয় শুধু মাথা নাড়ে। মায়াকে ড্রয়িং রুমে আসতে দেখে আসমা বেগম মায়াকে বলল, মায়া, তুই ওকে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে আমার ঘরে নিয়ে আয় তো। মায়ের কথা মতো মায়া প্রিয়কে নিচের ঘরে নিয়ে একটা জাম কালারের শাড়ি পরিয়ে আসমা বেগমের রুমে নিয়ে গেল। আসমা খাটের উপরে বসেছিল, হাতে একটা বাক্স নিয়ে। প্রিয়কে আসতে দেখে নিজের কাছে বসতে বলল। প্রিয় ভদ্র মেয়ের মতো আসমা বেগমের কাছে এসে বসলো। বক্স থেকে একজোড়া স্বর্ণের চুড়ি, চেইন, কানের দুল বের করে পরিয়ে দেয় প্রিয়কে।
প্রিয় বেচারি তো শখ তার ফুপুর এমন রূপ দেখে, কারণ প্রিয়র এই বাসায় আসাও যে পছন্দ করতো না, আর সেই প্রিয়কে এইসব দিচ্ছে। এসব খুলবে না। এই বাড়ির বউ এমন ফকুরির মতো ঘুরলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমাদের। আমাদের একটা স্ট্যাটাস আছে তো, তোমাকেও এখন সেটা মেনটেন করে চলতে হবে, বুঝলে? প্রিয় এবারও কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো। হঠাৎ ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শব্দ শুনতে পেল ওরা। আসমা বেগমের বুঝতে কষ্ট হলো না কে চিৎকার করছে, তাই দ্রুত বাইশে ড্রয়িং রুমে থেকে পা বাড়ালো। আয়ন, আন্টি কোথায় তোমরা? আন্টি! আসমা বেগম নীলিমাকে দেখে জড়িয়ে ধরতে নিল, কিন্তু নীলিমা সরে দাঁড়ালো। স্টপ আন্টি, এসব ঢং এখন আর করতে হবে না। আয়ন কোথায়? ওকে ডাকুন। ও কিভাবে পারলো আমার সাথে এমন করতে? আই সয়ার আন্টি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। প্রিয় ও মায়াও ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। প্রিয় মেয়েটির দিকে তাকিয়ে দেখছে, কারণ নীলিমা দেখতে কম সুন্দর না, যেমন সুন্দর তেমন তার অ্যাটিটিউড। অয়নদার সাথে একদম পারফেক্ট মানাতো। এত সুন্দর হুড়পড়ি ছেড়ে আমার মতো কামের বেটিকে কেন যে পছন্দ করে আমি এটাই বুঝি না। হিসেব করে দেখতে গেলে আমি অয়নদার কোনো দিক দিয়েই অযোগ্য না। নীলিমার চোখ গেল মায়ের সাথে দাঁড়িয়ে থাকা প্রিয়র দিকে। প্রিয়কে প্রথম দেখাতেই নীলিমা চিনে ফেললো। এই ইউ, তুমি? প্রিয় বিস্ময়ের চোখে চেয়ে বলল, আমি। ইয়া, তুমি তুমি নিশ্চয় প্রিয়। প্রিয়কে খুঁটিয়ে দেখে নিল একবার নীলিমা। প্রিয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ও, তাহলে তোমার জন্য আয়ন আমাকে রিজেক্ট করছে। আমি তো ভেবেছিলাম আয়নের পছন্দ অত্যন্ত হাই ক্লাস হবে, কিন্তু তোমাকে তো এই বাড়ির কাজে। নীলিমা স্টপ! আর বলতে দিল না মায়া। কি বলছো এসব? আর ইউ লস্ট অফ ইওর মাইন্ড? আয়ন জানতে পারলে জানো কি হবে? জানার জন্য আপনার ভাইকে তো আমার সামনে আসতে হবে, বাট এখনো দেখতে পেলাম না কোথায় লুকিয়ে আছে। লুকিয়ে লুকিয়ে কিছু করার স্বভাব নেই আয়নের নীলিমা। আয়ন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে, কি সমস্যা নীলিমা? সকাল সকাল বাড়িতে এসে এমন চিৎকার শুরু করেছো কেন? এনি প্রবলেম? বাই দ্য ওয়ে, তোমার মিটিং কেমন হলো? আই হোপ তোমাকে ভরসা করে মিটিং এ পাঠানোর কিছু সুফল পাবো আমরা। তুমি কি বলো? আয়ন, কথা ঘুরাবার চেষ্টা করবে না। তুমি আমার সাথে এমন কিভাবে করলে? আমার সাথে এনগেজমেন্ট করে তুমি অবশেষে এই মেয়েটিকে বিয়ে করলে। এটা সম্পূর্ণ চিটারি করা হলো আমার সাথে। আয়ন মুচকি হেসে দেখে, নীলিমা, আমি তোমাকে কুয়োতে ঝাঁপ দিতে বলি, মানা করা সত্ত্বেও তুমি নিজেই ঝাঁপ দিয়েছ। এখন নিজের কর্মের ফল তুমি নিজেই পাবে। এতে আমার কি করার আছে বলো? তুমি শুরু থেকে জানতে আমি প্রিয়কে ভালোবাসি, তবুও আমার সাথে এঙ্গেজমেন্ট করার জন্য পাগল হয়ে গিয়েছো। আমি যখন তোমার আর আমার মায়ের জন্য সে নাটকটা করতে বাধ্য হয়েছে, আমাদের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা কখনোই ছিল না। তাই এখানে সিন ক্রিয়েট না করে বাসায় যাও, রেস্ট নাও, কাল অফিসে কথা হবে। নীলিমা জানে আয়নের সাথে পারবে না, তাই আসমা বেগমকে গিয়ে ধরলো। কি হলো আন্টি? এখন কি মুখে খই ভরে রেখেছেন? কিছু বলছেন না কেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন আয়নের বউ আমিই হব, কিন্তু আজ দেখি আপনি কিছুই বলতেছেন না কেন? দেখো মা, আমি মানছি সব দোষ আমার, কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন আর কি করার আছে বলো? সংসার আয়ন করবে, ও যখন খুশি, আমার কিছুই করার নেই। নীলিমা, তুমিও মেনে নাও, আমরা সবাই বিয়েটা মেনে নিয়েছি। বাহ, আপনি দেখি অনেক ফাস্ট, মুহূর্তেই রং বদলিয়ে ফেললেন। নীলিমা প্রিয় থেকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রগের সেখান থেকে চলে গেল। প্রিয় রুমে বসে সে কখন ধরে কিছু একটা নিয়ে ভাবছে, আর আয়নও তখন কিছু জরুরি ফাইল নিতে আসে রুমে। প্রিয়কে এভাবে চিন্তায় মগ্ন দেখে আয়নও ভাবতে লাগলো, এখন না জানি কি শয়তানি বুদ্ধি আঁকছে এই মেয়ে, আল্লাহ ভালো জানে। ফাইলগুলো ব্যাগে ভরতে ভরতে প্রিয়কে উদ্দেশ্য করে বলে, আমি অফিসে যাচ্ছি প্রিয়, তুই প্লিজ ভালো মতো থাকিস, আর উল্টো পাল্টা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিস। আমি জানি তোর মাথায় সব আজগুলো চিন্তা ছাড়া কিছুই আসে না। প্রিয় আয়নের কথা জবাব না দিয়ে উল্টো আয়নকে প্রশ্ন করলো, নীলিমা মেয়েটা অনেক সুন্দর, একদম দেখতে হিরোইনদের মতো। তুমি ওকে বিয়ে করলেই তো পারতে, তোমার সাথে খুব মানাতো অয়নদা। আয়ন তখন দাঁড়িয়ে প্রিয়র কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। এবার প্রিয় সামনে এসে দু হাতে প্রিয়র মুখটা ধরে বলল, ওকে কিভাবে বিয়ে করি বলতো? মন তো আমি তোকে দিয়ে দিয়েছি, আর মন ছাড়া মানুষের দেহের তো কোনো মূল্য নেই। আমার সারা বেলা যখন তোকে নিয়ে, তখন আমার অবেলার সাথে আমি নীলিমাকে কিভাবে বানাবো? আমার কথাগুলো তুই আজ বুঝবি না, হয়তো আমার কোনো কথাই তোর এখন ভালো লাগবে না, কিন্তু আমার বিশ্বাস একদিন তুইও আমাকে ভালোবাসবি, আমার থেকেও বেশি। আয়ন প্রিয়র কপালে একটা চুমু দিয়ে চলে গেল, আর প্রিয় এখনো আগের মতোই বসে আছে। আমি তোমার সাথে থাকতে চাই না অয়নদা।
কেন আমাকে সম্পর্ক নামক এই মিথ্যে বেড়াজালে আটকে রেখেছো? কি আর চাই তোমার? এবার তো অন্তত আমাকে মুক্তি দাও। তোমার ছায়াও এখন অসহ্য লাগে আমার। এটা কি তুমি বোঝো না? প্রিয়। আয়ন চিৎকার করে। চিৎকার করে লাভ নেই অয়নদা, আমি সত্য বলছি। জোর করে তুমি আমাকে কতদিন এভাবে আটকে রাখবে? হাঁটার চেষ্টা করলেও আমার মনটা পাবে না, কারণ মনটা তো অন্য কারোর হয়ে গিয়েছে কত আগে। আর তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি এই জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি, আর তাকেই ভালোবেসে যাব। তুমি আমাকে কখনোই পাবে না অয়নদা, কখনো না। এবার আর আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ও সে একটা থাপ্পড় মারল প্রিয়কে, আর প্রিয় গিয়ে ছিটকে পড়লো বিছানায়। আয়নের রাগে এখনো কমেনি, তাই প্রিয়র চুলের মুঠি ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। তুই চাস বা না চাস, থাকতে তোকে আমার সাথেই হবে। আমার থেকে মুক্তি চাইলে আগে আমাকে মেরে তারপরে চলে যেতে পারবি। যেদিন নিজ হাতে আমাকে মারতে পারবি সেদিন আমি তোকে মুক্ত করে দেবো চিরতরে। এই কথা বলেই আয়ন প্রিয়কে ছেড়ে বের হয়ে গেল রুম থেকে। আর প্রিয় বেচারে মাটিতে বসে পড়লো, নিজে দু হাঁটু ভাঁজ করে মাথাটা রেখে হাও মাও করে কান্না করতে লাগলো। কেন কেন এমন করলে আমার সাথে রোহন? কেন আমাকে ছেড়ে গেলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাও আবার মন থেকে। তাহলে কেন চলে গেলে? তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো। আমি কেন পারছি না ভালো থাকতে? তোমার স্মৃতিগুলো আমাকে ভালো থাকতে দেয় না রোহন, আমাকে ভীষণ ভাবে পোড়ায়। আমার কি দোষ ছিল? আমি যে আর পারছি না, না পারছি তোমাকে ভুলতে, না পারছি অয়নদাকে আপন করে নিতে। আমি কি করব? কথাগুলো বলে প্রিয় আবার কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ আগের কথা, প্রিয়কে তার শাশুড়ি ডেকে আজকে রান্নার দায়িত্ব দিয়ে দিল। প্রিয় জানতো এমনই হবে, শাশুড়ি বলে কথা। প্রিয়কে জব্দ করার জন্য যে ভালো মানুষের মুখোশটা পড়ে আছে এখন, তা খুব ভালো করেই জানা প্রিয়। তাইও কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেল, কারণ শুধু শুধু শাশুড়ির সাথে ভেজাল করে লাভ নেই। এই মহিলা এমনি ডেঞ্জারাস। রান্না জানে বলে প্রিয় রান্না করতে এমন অসুবিধা হলো না। সাথে নাদিয়া খালাও অবশ্য সাহায্য করেছে। প্রিয় রান্নাঘরে সব কাজ শেষ করে শাশুড়িকে বলার জন্য যেই না ড্রয়িং রুমে থেকে পা বাড়ালো, টিভিতে কাউকে দেখে চমকে গেল। এ তো রোহান, জনপ্রিয় গায়ক রোহান, যে খুব অল্প সময় নিজের গানের মাধ্যমে সুনাম অর্জন করেছে। তাকেই টিভিতে দেখতে পেল প্রিয়। নতুন গায়কদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় রোহানের নামটিও আছে। তাই আজ টিভিতে রোহানের একটা ইন্টারভিউ চলছে, আর সেখানে রোহান তার অনুপ্রেরণার জন্য একজন মেয়েকে ধন্যবাদ দিয়েছে। মেয়েটি আর কেউ না, ওরই ফিয়ন্সে নরিন। প্রিয় চোখ দিয়ে কেন জানি জল পড়ছে, কিন্তু কেন? এতদিন পর চেনা মুখটি দেখার কারণে, নাকি প্রিয় মানুষটির মুখে অন্য কারো নাম শুনবার কারণে? প্রিয় জানা নেই, তবে প্রিয় তো কাঁদছে না। তাহলে যে মানুষটিকে প্রিয় এই 2 বছর হন্যে হয়ে খুঁজেছে, সে মানুষটি এখন অন্য কারো। প্রিয় কিছু না বলে উপরে নিজের রুমে চলে গেল। ক্লান্ত লাগছে শরীরটা কেন জানি, তাই চুপচাপ বিছানায় শুয়ে মনে করতে লাগলো রোহানের সাথে প্রথম দেখা যেদিন হয়েছিল প্রিয়র। ওই সময় আয়নকে বিজনেসের কাজে কয়েক মাসের জন্য ইতালিতে যেতে হয়েছিল, তাই প্রিয় নিজের স্বাধীন মতো চলতে থাকে। আয়ন না থাকলে প্রিয়কে আটকে রাখার সাহস আছে কার?